তো 2018 সালের পর থেকে বলতে গেলে আমি প্রায় 40,000 ঘন্টার উপরও ট্রেনিং করতাম, কিন্তু এআইকে ব্যবহার করে যে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে সে সব থেকে বেশি বিলিয়নিয়ার হতে পারবে। আমি একটা আপনাকে কথা বলি, আপনার প্রথম প্রোডাক্ট যদি সফল হয় তার মানে আপনার প্রোডাক্টের সমস্যা আছে। তো এতে কি হলো, দোকানদার এক ডিল দুই পাখি মারলো। আমি 3 থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো বিজনেস অ্যানালাইসিস করে ফেলতে পারি যে আসলে এটাতে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কত বড় অ্যাটাক আমার দিকে আসতে পারে, এটা আমি আগে থেকেই বুঝতে পারি। আমরা কতটুকু এআই কে ব্যবহার করতে পারছি? টেকনোলজি পরে আসবে, টিম মেম্বার পরে আসবে, সবার প্রথম আসবে কাস্টমারের কি দরকার। তো বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমি 10টা ঢিল দিব, একটা সফল হবে। সব থেকে ভালো সময় ছিল বৃক্ষরোপণ করার 20 বছর আগে। 20 বছর আগে। যদি করতে না পারো তাহলে আজকে করো। বিফল কিন্তু তার জন্য একটা বড় লার্নিং, যে লার্নিংটা সে এমবিএ করেও শিখতে পারবে না। 200 তলা থেকে যদি ফেলায় দেয়, আপনি 20 সেকেন্ডের মধ্যে আপনাকে এরোপ্লেন বানাইতে হবে এবং ওই এরোপ্লেনই উড়ে দিতে হবে। দামি দামি গাড়ির কোম্পানি, ওরা টেলিভিশনে অ্যাডই দেয় না, কারণ টেলিভিশন যারা দেখে তারা ওদের কাস্টমার। নতুন কাস্টমার আনার থেকে পুরাতন কাস্টমার সাথে বিজনেস করলে 7 গুণ টাকা কম খরচ হয়। উফ, গরম লাগতেছে, সমাধান করেন এসি দিয়ে। এবং মার্কেটিং এ একজন মানুষের দৈনন্দিন রুটিনটা আসলে কেমন হওয়া উচিত? ভালো টিম খোঁজা মানে কি জানেন? মরুভূমিতে আপনি সুই খুঁজতেছেন। ওয়ান টু ওয়ান অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভোটক্সের আজকের পর্বে। ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের যে সময় বাংলাদেশ এই মুহূর্তে পার করছে, এই সময়ে এসে বিশেষত একবিংশ শতাব্দীতে আমরা বিগত প্রায় 10 থেকে 15 বছর ধরে আমাদের তরুণ প্রজন্মের যতগুলো স্টার্ট আপ কিংবা যতগুলো উদ্যোগ লক্ষ্য করছি, এই স্টার্ট আপ এবং উদ্যোগগুলো মোটা দাগে 1 থেকে 2 বছরের মাঝেই অন্তত 80 থেকে 90% স্টার্ট আপকে আমরা ফেইলিউর হতে দেখছি। কেন ফেইলিউর হচ্ছে? কেন তারা টিকে থাকতে পারছে না? কেন তাদের টিম স্পিরিট কমে যাচ্ছে? কিংবা কেন সেলস বাড়ছে না? কেন তাদের প্রফিট কাঙ্ক্ষিত মার্জিনে পৌঁছতে পারছে না? আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একই সাথে স্কিলস রাইডার নামক একটি প্রতিষ্ঠানের যিনি সিইও হিসেবে আছেন, ফাউন্ডার হিসেবে আছেন, আমাদের সকলের প্রিয় জনাব রাশিদুল ইসলাম ভাইকে আমাদের আজকের এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুনবো কিভাবে একটি প্রতিষ্ঠানকে ছোট থেকে বড় করতে হয়, কিভাবে তিল থেকে তাল বানাতে হয়। আমরা চলে যাব আমাদের সরাসরি অতিথির কাছে, জানবো কিভাবে সেলস বৃদ্ধি করতে হয় এবং কিভাবে নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে আমরা একটি প্রতিষ্ঠানকে ছোট থেকে বড় করতে পারি। আমাদের এই পডকাস্টটি আপনার জন্য হতে পারে যদি আপনি একটি উদ্যোগ স্বপ্ন দেখে থাকেন, যদি একটি উদ্যোগ গ্রহণ করে থাকেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি সরাসরি আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রাশেদ ভাই। আপনি দীর্ঘদিন ধরে সেলস কোচ হিসেবে কাজ করছেন, যেটি বাংলাদেশে আমি বলবো যে একটা ইউনিক একটা অকুপেশন, যে সেলস কোচ। আমরা দেখি যে এই শব্দটা আসলে সাধারণত যখন ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এ ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি লক্ষ্য করি যে কোচ বা কোচিং করানো। একই সাথে আপনি লিডারশিপ ট্রেনার, আপনি একজন কনসালটেন্ট, বিভিন্ন সেক্টরে আপনি কাজ করছেন। তো এই যে বিজনেস রিলেটেড এত কাজ আপনি করছেন, এই কাজগুলো করবার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন সেটি দিয়ে শুরু করব। অসংখ্য ধন্যবাদ সবার প্রথম ইনোভা টক্সে আমাকে অভিনন্দন জানানোর জন্য। তো আপনাদের অনুষ্ঠান মাঝে মাঝে দেখা হয় সোশ্যাল মিডিয়াতে, স্ক্রল করতে তো সবই চলে আসে। তো এখান থেকে যে ডাক পাবো এটা আসলে ভাবিনি, বা আপনারা যে ইনভাইট করেছেন অসংখ্য ধন্যবাদ। তো অনুপ্রেরণাটা মূলত আসে আমার, এর পিছনে একটা ব্যাক স্টোরি আসে, ছোট একটা ব্যাক স্টোরি। সেটা হচ্ছে 2016 সালের ঘটনা। 16 সালের এই দিকে আমি গ্রামে চলে গেছিলাম সামহাউ। আমার গ্রাম হচ্ছে হোম ডিস্ট্রিক্ট বলে দিই পাবলিকলি, কুড়িগ্রাম, অনেকেই জিজ্ঞাসা করে। রংপুরের, উত্তরবঙ্গের আমি ছেলে। আচ্ছা। তো ওখানে আমার বাবার একটা ছোট বিজনেস আছে, এখনও আছে। সেটা আমি যাওয়ার আগে উনি চালাচ্ছিল, কীভাবে চালাচ্ছিল, কেমনে চালাচ্ছিল, এগুলো আমি কিছুই জানতাম না। আমাদেরকে উনি মানুষ করেছে। তো ওখানে আমার বসার সুযোগ হয়েছিল 2016 সালে। তো যখন বসতাম তখন খেয়াল করতাম বেশ কিছু জিনিস, যে উনি বিজনেস কীভাবে চালাচ্ছে, কী করতেছে, এগুলো কিছুই বুঝতাম না আমি। তো আস্তে আস্তে কিছু জিনিস আমি খেয়াল করার চেষ্টা করলাম, যে জিজ্ঞাসা করলাম যে তোমার বিজনেসের রেভিনিউ কীরকম, সেলস কীরকম। তো উনি বলতো যে আমরা তো গণাগণি করি না, পুরাতন ট্রেডিশনাল বিজনেস, ওনার স্টেশনারি বিজনেস। তো পরবর্তীতে আস্তে আস্তে আমি সেখানে ইনভলভ হওয়ার পরে আমি একবার কাউন্ট করলাম যে আমরা মাসে 3 থেকে 4 লাখ টাকা আমাদের মাসিক সেল। তো ওই বিজনেসটাকে আমি 1 বছরে, এবং
আমার ভাইও সাথে থাকতো, আমার বাবাও থাকতো। আমার বাবার কন্ট্রিবিউশন কম, বাট আমাদের ভাই এবং আমি, আমার ভাই 2 ভাই আমরা। তো দুজন মিলেই আমরা ওইখানে কাজ করা শুরু করলাম। তো আমি স্ট্র্যাটেজিগুলো বিল্ড করতাম, আমার ভাই 2 জন মিলে আমরা এক্সিকিউশন করতাম। ওই বিজনেসটাকে 1 বছরের মধ্যে, যেটা মাসে ছিল 3 লাখ, সেটাকে আমরা 1.5 সিআরে নিয়ে যাই। 3 লাখ টাকার বিজনেসকে 1.5 সিআরে নিয়ে যাই মাসে। সেটা এখন কন্টিনিউয়াসলি এখনও চলতেছে, এবং মজার ব্যাপার, আমি ওখান থেকে ছোট ছোট রেভিনিউ এখন পাই আর কি, ওই কন্ট্রিবিউশনের কারণে। এবং ওই যে আমাকে একটা স্পিড দেয় 16 সালে, যে আমি এত বড় রেভিনিউ নিয়ে আসলাম। আর পিছনে বেশ কিছু কারণ আছে, সেটা হয়তো বা অন্য কোনো স্টোরিতে শেয়ার করবো, বাট শুরুটা ওইখানে। তো ওইখান থেকে আমার ভিতরে একটা এক্সপার্ক কাজ করা শুরু করতো, একটা মোটিভেশন কাজ করা শুরু করতো, যে আমি ওই চ্যালেঞ্জগুলো ফেস করার সময় না, আমি অনেক চ্যালেঞ্জ ফেস করছি যে সলিউশনগুলো বাংলাদেশে কেউ দিতে পারতো না। তো তখন না আমার ভিতরে একটা ক্ষুধা ছিল, একটা জ্বালা ছিল, যে আমি যেহেতু প্রবলেম ফেস করে সলভ করছি, নিশ্চয়ই অন্য কোনো উদ্যোক্তার ওই সেম প্রবলেমগুলো আসতেছে। তার সেলসকে সে ডাবল করবে কীভাবে, তার মার্জিনকে সে কীভাবে অপটিমাইজ করবে, তার গ্রস প্রফিট সে কীভাবে বাড়াবে, তার কাস্টমার অ্যাকুইজিশন সে কীভাবে করবে, ক্রস সেল আপসেল কীভাবে করবে। এগুলো বিজনেসের টার্ম, এগুলো আস্তে আস্তে আমাদের চ্যানেল আছে, সেখানে আমরা ব্যাখ্যা করি ফ্রি অফ কস্টে। আমাদের ছেলেপেলেরা শিখতেছে, আমাদের ক্যান্ডিডেটরা শিখতেছে। তো ওখান থেকে আমার স্পার্ক কাজ করা শুরু করে 1.5 সিআর, যেটা এখনও কন্টিনিউয়াসলি চলতেছে। আমি ওখান থেকে চলে আসছি আজ থেকে 6 বছর আগে, কিন্তু ওখানকার একটা প্রফিট শেয়ার আমি এখনও পাই। তো ওইটার একটা মোটিভেশন থেকে 2018 সাল থেকে নিজেকে ইউটার্ন করি আর কি। 2018 সালের পর থেকে আমি অনেক কিছু শেখা শুরু করি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, আমার ইন্টারন্যাশনাল কোচিং প্রোগ্রামগুলোতে পার্টিসিপেন্ট বেশি। তো 2018 সালের পর থেকে বলতে গেলে আমি প্রায় 40,000 ঘন্টার উপরও ট্রেনিং করতাম, মানে এই পর্যন্ত আর কি। 40,000 ঘন্টার উপরে ট্রেনিং করা আমার বিজনেস ক্যারিয়ার, 40,000 ঘন্টার উপরে নিজের উপরে ট্রেনিং করেছি, শুধুমাত্র বিজনেস শেখার জন্য আর কি। আর ওই শেখাগুলো শিখতাম আর আমার বাবার বিজনেসে অ্যাপ্লাই করতাম, এই 2017 সাল থেকে মেবি শুরু হবে। আর আমার জন্য আশীর্বাদ ছিল করোনার 2টা ওয়েভ। ওই সময় দোকানপাট বন্ধ ছিল, আর আমি লার্নিংয়ে বেশি করে ফোকাস দিতাম, প্রচুর শিখতাম। তো করোনা আমার জন্য সব থেকে বড় আশীর্বাদ ছিল, যেটা আমি মনে করব। আর এটাই ছিল আমার শুরু করার সব থেকে বড় ইন্সপিরেশন। আপনি যে এতগুলো কোচিং করেছেন, হ্যাঁ, মানে তখন কি আপনার মনে হতো যে আপনি একজন কোচ হবেন? না, তখন মনে হতো না আমি একজন কোচ হব। বাট ওই যে আমার একটা জিনিস মনে পড়ে, আমি ওই সময় যে কোচিংগুলো করেছিলাম না, তো ওই সময় কোচিং করার সময় আমার প্রচুর কষ্ট হইতো। আমি কিছু সময় খুব ডিপ্রেশনও হয়ে যেতাম, এবং আমি ইনসোমনিয়ায় ভুগতাম, নিদ্রাহীনতায় ভুগতাম। কারণ রাত জেগে, দিনের বেলা দোকানে ডিউটি করা লাগতো, রাতের বেলা এসে আমাকে লার্নিং করা লাগতো। তো যার কারণে অনিদ্রার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তো ওই সময়, এখন যখন আমি বড় বড় কনসাল্টিংগুলো করি, যেমন রিসেন্টলি আমি 130 জন বিজনেস ডিরেক্টরকে একসাথে ট্রেনিং করালাম, একটা বিশাল বড় রিয়েল এস্টেট কোম্পানি। লাস্ট 6 মাসে আমি 1000-এর উপরে, বিগত 6 মাসে আমি 1000-এর উপরে মানুষকে শুধুমাত্র 1-to-1 ফিজিক্যাল কোচিং করিয়েছি এবং গ্রুপ কোচিং করিয়েছি। তো এখন আমার একটা জিনিস মনে পড়ে, যে ওই সময় আমি চোখ দিয়ে আমার পানি পড়তো, ওই সময় আমার কষ্ট হইতো, নিদ্রাহীনতা থাকতো। ওই জিনিসগুলো আমার এখন মনে পড়ে, যে ওই সময় যদি আমি পরিশ্রমটা না করতাম, আজকে আমি এই সমস্ত ক্লায়েন্টের কাছে রিচ করতে পারতাম না। বাংলাদেশের টপ অফ দ্য টপ জায়গাগুলোতে আমি এখন রিচ করতে পারতেছি, বড় বড় উদ্যোক্তার চেম্বারে যেতে পারতেছি, তাদের মিটিং রুমে যেতে পারতেছি, তারা আমাকে সম্মান করতেছে। ওই দিনগুলোর কথা আমার এখনও মনে পড়ে। এবং আমি এইটা সবাইকে বলবো, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছে, আপনার সত্যিকারের প্রত্যেকটা পরিশ্রম কখনো বৃথা যাবে না, এটার রেজাল্ট আপনি পাবেনই পাবেন। আচ্ছা, আপনি এত ডিরেক্টরদেরকে নিয়ে যে আপনি কোচিং তাদেরকে কোচিংটা করাচ্ছেন, ভূমিকাটা রাখছেন আপনি। আমি জানতে চাই, এই যে ডিরেক্টরদেরকে নিয়ে, অর্থাৎ যারা কিনা এক একজন বিজনেস ম্যাগনেট বলা যায়, হ্যাঁ, বড় বড় প্রতিষ্ঠানের সিইও অথবা বড় বড় প্রতিষ্ঠানের ওনার, যারা এদেরকে নিয়ে আপনি যে কোচিং পরিচালনা করছেন, কি শেখাচ্ছেন তাদেরকে আসলে? চমৎকার একটা প্রশ্ন। দেখেন, এই যে আপনি যে বলেন যে বড় বড় ডিরেক্টর যারা বিজনেস ম্যাগনেট, এই মুহূর্তে আমি যদি ইলন মাস্কের কথাও বলি, বা মার্ক জুকারবার্গের কথা বলি, বা বিল গেটসেরও কথা বলি, বিল গেটস তো বিজনেস থেকে বের হয়ে গেছে, বা জেফ বেজোসেরও কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা উদ্যোক্তার কোনো না কোনো প্রবলেম আছে। যেমন আমি একটা সিম্পল বলি, ইলন মাস্কও গিয়ে দেখেন টিম নিয়ে চিন্তায় পড়ে। হ্যাঁ, তার টিমকে সে কীভাবে প্রোডাক্টিভ করবে, এফিসিয়েন্ট করবে, তার টিমের পারফরমেন্স কীভাবে বৃদ্ধি করবে, ইলন মাস্কও কিন্তু এটা নিয়ে চিন্তিত থাকে। আজকে যদি ইলন মাস্কের ওয়ার্ল্ডের বেস্ট অফ বেস্ট টিম থাকতো, সে কিন্তু আজকে $800 বিলিয়ন মালিক হতো না, $8,000 বিলিয়ন মালিক হতে পারতো। তো এরকম বড় বড় যারা ডিরেক্টর আছে, তাদেরকে
আমি তাদের টিম বিল্ডিং করাতে হেল্প করি, তাদের বিজনেসের প্রফিটেবিলিটিতে হেল্প করি, তাদের বিজনেসের গ্রস মার্জিন কীভাবে আরও বাড়ানো যায় সেটাতে হেল্প করি, তাদের বিজনেসে কাস্টমার কীভাবে আরও অল্প টাকায় নিয়ে আসা যায় সে জায়গায় হেল্প করি, তাদের বিজনেসের ধরেন হচ্ছে ইনভেন্টরি টার্নওভার, অর্থাৎ একটা প্রোডাক্ট কতবার বেশি বার করে বিক্রি করা যায় সেখানে আমি হেল্প করি, কম্পিটিশন থেকে তারা কীভাবে মুক্তি পাবে, কম্পিটিশন থেকে কীভাবে আলাদাভাবে চিন্তা করে বিজনেস করবে সেখানে আমি উদ্যোক্তাদেরকে হেল্প করি। আমার সবথেকে বেশি হেল্প করার সবথেকে বেশি জায়গা হচ্ছে আমি মূলত বিজনেসকে ডেভেলপ করার জন্য, হাই টিকিট প্রোডাক্ট সেল করার জন্য এই জায়গাগুলোতে সবথেকে বেশি হেল্প করি। অর্থাৎ একটা হাই টিকিট সেলস বলতে হচ্ছে বড় বড় রিয়েল এস্টেট সেলস, তারপরে B2B সেলস, তারপরে হচ্ছে ইনস্টিটিউশনাল যে বড় বড় সেলগুলো হয় আর কি। হাই টিকিট সেলগুলো কীভাবে কমপ্লিট করতে হয়, এর সাইকোলজিগুলো কীভাবে হ্যাক করতে হয়, কারণ হাই টিকিট সেল করা সহজ না, এটা একটু টাফ ব্যাপার। এখানে সাইকোলজি মানে প্রোডাক্টের থেকে সাইকোলজির খেলা বেশি। তো এই জায়গাগুলোতে বড় বড় ডিরেক্টরদেরকে আমি কোচিং করাই, মূলত তাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করি, ফাইন্যান্সিয়াল পরামর্শ দেই, বিজনেস রিলেটেড তো অসংখ্য বিষয়ই বললাম, এই জিনিসগুলোর উপর তাদেরকে বেশিরভাগ কোচিং করানো হয়। আর আমার একটা স্পেশাল কোচিং প্রোগ্রামই আছে যেখানে আমি সেলস এবং লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য স্পেশাল কোচিং করাই আর কি। এটা বড় বড় উদ্যোক্তাদের জন্যই থাকে আর কি। এবং যারা অনলাইনে করো নাকি অফলাইনে? না, অনলাইনে না, এগুলো অফলাইন কোচিং প্রোগ্রাম, এগুলো ফিজিক্যাল কোচিং প্রোগ্রাম হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কোচিংগুলো করাচ্ছেন, কখনো কি মানে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, রেগুলার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কারণ একেকজনের বিজনেস প্যাটার্ন একেক রকম। ধরেন হচ্ছে কেউ রিয়েল এস্টেটে আছে, কেউ রিসোর্টের বিজনেস করতেছে, কেউ আইটির বিজনেস করতেছে। তো ইন্ডাস্ট্রি ভেদে কিন্তু চ্যালেঞ্জগুলো একটু ডিফারেন্ট। তো চ্যালেঞ্জ বলতে হচ্ছে আমি মূলত একটা জিনিসে ফোকাস করি, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর্মুলা। দেখেন, লোহার বিজনেসেও যে ফ্রেমওয়ার্কে চলে, দুধের বিজনেসও সেই ফ্রেমওয়ার্কে চলে, আবার আইটি বিজনেসও কিন্তু একই ফ্রেমওয়ার্কে চলে, কিন্তু সার্ভিস ডিফারেন্ট, কাস্টমারের চাহিদাটা ডিফারেন্ট। আমি কিন্তু মূলত ফ্রেমওয়ার্ক এবং প্রিন্সিপাল এই জিনিসগুলো সব থেকে বেশি শেখাতে পারি, যার কারণে কি একজন আইটিরও কাজে লাগবে, যে রিয়েল এস্টেটও করতেছে তারও কাজে লাগবে, যে ই কমার্স করতেছে তারও কাজে লাগবে, যে ফ্যাশন করতেছে তারও কাজে লাগবে, যে ফুড প্রোডাক্ট নিয়েও কাজ করতেছে, যে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে তারও কাজে লাগবে। ঘুরে ফিরে সব বিজনেসের নেচারই এক, কিন্তু কাস্টমার আর আপনার হচ্ছে কিছু টেকনিক্যাল জিনিসগুলো আলাদা। তো এই হচ্ছে আমার মোটামুটি উত্তরটা আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জের যে ব্যাপারটা। তো চ্যালেঞ্জ আসে, এখন আল্লাহর কি কারিশমা, যেটা হচ্ছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ দেবো, সেটা হচ্ছে এই যে এতদিনের আমার অভিজ্ঞতা, আসলে প্রশ্ন আসলে আমি ইমিডিয়েট ওখানেই সলভ করে দিতে পারি। তো ওরা প্রশ্ন করে, প্রশ্ন সেশন থাকে, Q&A সেশন থাকে, আমি ওখানেই সলভ করে দিতে পারি যে কোনো প্রশ্ন আসলেই। আর আমি আমার বলবো না, অহংকার বলবো না, আমি 3 থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো বিজনেস অ্যানালাইসিস করে ফেলতে পারি যে আসলে এটাতে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কত বড় অ্যাটাক আমার দিকে আসতে পারে, এটা আমি আগে থেকেই বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যে কেউ বুঝতে পারবে, আমি টিপস বলে দিই, আপনিও বুঝতে পারবেন। যদি আপনারা যে কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি পড়া শিখতে পারেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 3টা জিনিস দিয়ে হয়, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। বড় বড় প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকে, অ্যানুয়াল বুক দেওয়া থাকে, ওরা শেয়ার মার্কেটে যেহেতু লিস্টেড, ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো যদি কেউ পড়তে পারে, বুঝতে পারে, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ডাউনলোড করে আপনি এআইকে দিয়ে দিবেন, এআই ওখান থেকে আপনাকে অনেক কিছু বের করে দিবে, যে এই প্রতিষ্ঠানের অ্যাসেট কতটুকু আছে, লাইবিলিটি কতটুকু আছে, কোনটা প্রোডাক্ট ভালো চলতেছে, কোথায় টাকা পাবে প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা পাবে, প্রতিষ্ঠানের এই বছর কত টাকা লসের দিকে যাচ্ছে, কত টাকা লাভের দিকে যাচ্ছে, আপনি সব সুন্দর বুঝে ফেলতে পারবেন। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কেমন কাজ করতেছে, প্রোডাক্ট কেমন কাজ করতেছে, প্রতিষ্ঠানের অ্যাসেট ভালো কাজ করতেছে কিনা, সব এভরিথিং আপনি বুঝে ফেলতে পারবেন এই 3টা জিনিস যদি বুঝতে পারেন। আমি সিক্রেট টুলস বলেই দিলাম আপনাকে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আমি ওই যে কষ্টগুলো করছি না, বললাম যে আমি 2017-18 সালে যে কষ্ট করছি, ওই সময় আমি গ্রামীণ ফোনের স্টেটমেন্ট পড়তাম, আপনার যে বাটার স্টেটমেন্ট পড়তাম, বিকাশের স্টেটমেন্ট পড়তাম, ওয়ার্ল্ডের ফেসবুকের স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তাম। আমি ওই সময় এইরকম স্টেটমেন্টগুলো পড়তাম খুব, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা আচ্ছা। এটা তো আপনি জাস্ট পার্সোনালি এগুলো ডাউনলোড করতেন এবং পড়তেন? হ্যাঁ জি। এটা কি যে কেউ চাইলে অ্যাভেলেবেল? এটা পাবলিকলি অ্যাভেলেবেল তো আছে, পাবলিক লিমিটেড কোম্পানির সব ডকুমেন্টই পাবলিকলি অ্যাভেলেবেল। আপনি ডিএসসি লিখবেন, যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন কোন কোম্পানিগুলো লিস্টেড আছে, আপনি গুগল করবেন, ওই কোম্পানিগুলোর নাম দেখাবে, যে বিভিন্ন ফার্মা কোম্পানি আছে, ব্যাংক আছে, আপনি চাইলে এদের স্টেটমেন্ট ডাউনলোড করে পড়তে পারবেন। যে কোনো এন্টারপ্রেনারের জন্য কি এটা পড়া অনেক জরুরি? এন্টারপ্রেনারের জন্য পড়া জরুরি বলতে হচ্ছে, দেখেন বাংলাদেশের পরিস্থিতিটা কি, আমি যেটা দেখি আমাদের এই দেশে, এটা হয়তো আপনি প্রশ্ন করতেনই, বাট আমি আগেই অ্যাডভান্স উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই দেশের কালচারটা কি, এখানে কেবল বিজনেস কেবল লার্জার পোর্শন মানুষ, মানে বেশি বা মানুষের কথা বলতেছি, ধরেন 100-র মধ্যে 90টা মানুষ কেবল শুরুর স্টেজে আছে, বড়ের স্টেজে খুবই কমই যেতে পারতেছে আর কি। তো যারা শুরুর স্টেজে আছে তাদের বেসিক নলেজ নেওয়ার জন্য এই জিনিসগুলো জানা উচিত। ফাইন্যান্স তো মাস্ট বুঝতে হবে, আর ফাইন্যান্স বুঝতে গেলে এই 3টা জিনিস আপনাকে বুঝতেই হবে। আচ্ছা,
এগুলো বোঝার জন্য এআই এর সহযোগিতা হ্যাঁ, নেওয়া। এআই এর সহযোগিতা না হতে এখন তো এআই ছাড়া কিছুই হবে না, আপনার এআই এর সহযোগিতা তো নিতেই হবে। এটা কি আমাদের নতুন উদ্যোক্তাদেরকে আরো পিছিয়ে দিচ্ছে নাকি তাদের জন্য একটা পথ খুলে দিচ্ছে? নতুন পথ খুলে দিচ্ছে। দেখেন, আমি আপনাকে এআই সংক্রান্ত যেটা কথা চলে আসলো, আপনি প্রশ্ন করার আগে আমি বলতে চাই, এআই এর গুরুত্বটা এরকম যে আজ থেকে ধরেন ১০০ বছর আগে বা সামথিং বছর আগে ফ্রিজ যখন আসছিল, রেফ্রিজারেটর, জি। তখন অনেকেই বলছিল যে এই ফ্রিজের কোম্পানিগুলো বিলিয়ন ডলারের বিজনেস করবে। হ্যাঁ। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ১০০ বছর আগে বা আজ থেকে যখন ফ্রিজ আসছিল, ফ্রিজকে ব্যবহার করে যে প্রোডাক্টগুলো আসছে তারা বিলিয়ন ডলারের কোম্পানি এসে, কোক, বিভিন্ন আইসক্রিমের কোম্পানি, ফ্রিজকে Yes. ব্যবহার করে 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 যারা বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করছে হুম। তারা কিন্তু বিলিয়ন ডলারের কোম্পানি এসে, ফ্রিজের কোম্পানি কিন্তু বিলিয়ন ডলার হয়নি। তো ওই রকম এআই হচ্ছে সেই জিনিস, এআই এর কোম্পানি তো বিলিয়নিয়ার হবে, কিন্তু এআইকে ব্যবহার করে যে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে সে সব থেকে বেশি বিলিয়নিয়ার হতে পারবে এবং সব থেকে বড় হইতে পারবে। ওই এআই এর সত্যটা আমি এক কথায় বলে দিলাম, সামারি। যদি এআই কি এটার গুরুত্ব আমি আপনাকে এক কথায় বলে দিলাম। তার মানে যে কোনো বিজনেসে এআই এর সহযোগিতা নেওয়া এখন একেবারে সময়ের দাবি। অপরিহার্য। মানে হচ্ছে আপনি এআই এবং কন্টেন্ট, এই দুইটা জিনিস ছাড়া 2030 সালের পর আপনি গায়েব হয়ে যাবেন। মানে ওই যে আমরা কন্টেন্ট বলতে প্রোডাক্ট। কন্টেন্ট বলতে হচ্ছে আপনার প্রোডাক্ট, বা আমরা যে ডিজিটাল কন্টেন্ট বলি না, হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। জি। কন্টেন্ট হচ্ছে ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, যেমন আমাদের পডকাস্টটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। তো এক্স্যাক্টলি। কন্টেন্ট মূলত 3 ধরনের হয়: অডিও, টেক্সট, ভিডিও, আর একটা মনে হয় গ্রাফিক্স। এই 4 ধরনের কন্টেন্ট হয়। আচ্ছা। তো এই 4 ধরনের কন্টেন্ট নিয়ে আপনাকে, এই 4 ধরনের কন্টেন্ট থেকে আরও সৃষ্টি প্রায় 50 রকমের কন্টেন্ট আছে। কিন্তু যিনি ভিজিবল কোনো কন্টেন্ট মানে কোনো প্রোডাক্ট আসলে যিনি প্রডিউস করেন, হ্যাঁ, তাকে আপনি কিভাবে এআই থেকে সহযোগিতা নিতে বলবেন? ধরেন আমি এই মগটা তৈরি করি, এটা তো ভিজিবল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। রাইট। এখন ধরেন হচ্ছে এই মগের ডিজাইনকে কীভাবে ইনোভেটিভ করা যায়, এই মগের ধরেন মনে করেন যে এই মগ সেল কম হচ্ছে, বা এই মগের মার্কেটিং আরও কীভাবে ক্রিয়েটিভ করা যায়, এই সব কিছু আপনি এআই থেকে নিতে পারবেন। এই ধরেন আপনার টিমে এই মগ বিক্রি করার জন্য আপনার 10 জন টিম মেম্বার কাজ করতেছে, তাদেরকে আরও বেশি কীভাবে প্রোডাক্টিভ তৈরি করবেন, এখানেও আপনি এআইয়ের ভূমিকা নিতে পারবেন। তারপরে এই মগ যে আপনি বিক্রি করতেছেন হাজার হাজার পিস, লাখ লাখ পিস, আর কদিন পর আপনি ধরেন আরব কান্ট্রিতে এক্সপোর্ট করবেন, আর কদিন পর আপনি ধরেন ইউরোপে এক্সপোর্ট করবেন, তখন এর হিসাব আপনি আরও কীভাবে স্মার্টলি রাখতে পারবেন, এগুলো সব কিছু এআই আপনাকে হেল্প করবে আরও সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। আমরা কতটুকু এআই কে ব্যবহার করতে পারছি বাংলাদেশের তরুণ সমাজ? বাংলাদেশে এআই অ্যাডাপ্টেশন কেবল বাড়তেছে, আস্তে আস্তে বাড়ছে। তরুণ সমাজ মোটামুটি এআই নিয়ে অনেক কাজ করছে। আমি যতদূর জানি যে আমাদের ইনোভার যে একটা প্রোগ্রামই হয় এআই সংক্রান্ত, আমি এটা দেখেছি রিসেন্টলি, আমার সামনে অ্যাড আসে বা কন্টেন্ট আসে। জি। তো ওখানে অনেক তরুণ উৎসাহ নিয়ে কিন্তু এআই শিখছে, এবং এআই শেখার হার আস্তে 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 কিন্তু বেড়ে যাচ্ছে। অনেকেই কাজ করছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা টেক নিয়ে কাজ করে তারা এআই নিয়ে ভালোই কাজ করছে, এবং আমাদের ইনোভা আমি দেখতেছি তারাও কিন্তু এআই নিয়ে খুব ভালো কাজ করতেছে, এবং এটা আস্তে আস্তে অ্যাডাপ্টেশন বাড়বে, সবাই বাড়বে। আপনি কল্পনা করতে পারবেন না, রিসেন্টলি এটা হাসির ঘটনা হতে পারে, আমার এক ফ্রেন্ডের ওয়াইফ তো দিনে নাকি 70 থেকে 80 বার এআইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আমার মেয়ের, হ্যাঁ, পার ডে। এবার আমি এটা মানে হাসির ছলে সে এটা এইভাবে বললো, তার মানে এআইটা তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। নাকের দুল কিনবে, একটা শাড়ি কিনবে, তার মেয়ের কোনো একটা অসুস্থ হলো, কাশি বেশি দিল, পাতলা পায়খানা বেশি হইলো, বা কোনো কিছু একটা হইলে, বা মেয়ের কোনোখানে একটা দাগ এভাবে পড়লো, বা হুট করে ধরেন গরমের কারণে আগে আমাদের এখানে বিভিন্ন ধরনের ঘামাচি টামাচি হয়, তো কিছু হইলেই তো সে ছবি তুলে এআইকে দিয়ে দিচ্ছে যে বলো কি হলো। ডাক্তারের কাছে যাওয়ার আগে এআই তাকে একটা প্রাইমারি একটা দিয়ে সলিউশন দিচ্ছে। তো তাহলে চিন্তা করেন কোন লেভেলে এআই আপনার পেনিট্রেশন করা শুরু করে দিয়েছে, যে গ্রামের মহিলারাদের মোবাইলে এখন এআই রেডিলি অ্যাপস ডাউনলোড করে করে তারা ব্যবহার করতেছে। এখন যারা তরুণ প্রজন্ম রয়েছে, এরা যদি নতুন কোনো স্টার্টআপ শুরু করতে চায়, সেক্ষেত্রে তারা আসলে কি করবে? প্রথমে কি এআই সম্পর্কে ভালো ধারণা নেবে, নাকি তারা কোনো আইডিয়া জেনারেট করবে? এটা একটা চমৎকার প্রশ্ন। এআই সম্পর্কে ভালো ধারণা নিবে নাকি কি করবে, এটা বলার আগে আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে বিজনেসে, এটা আমার কথা না, এটা অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস উনি এই কথাটা বলেছে, কো-ফাউন্ডার স্টিভ জবস উনি একটা কথা বলেছে, যে প্রোডাক্টের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট পরে আসবে, প্রাইসিং পরে আসবে, লেবেলিং পরে আসবে, আপনি কার কাছে বেচবেন সেটাও পরে আসবে, তারপরে হচ্ছে আপনার টেকনোলজি পরে আসবে, টিম মেম্বার পরে আসবে, সবার প্রথম আসবে কাস্টমারের কি দরকার। আচ্ছা, সবার প্রথম দরকার হচ্ছে কাস্টমারের কি দরকার, সেইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারপর প্রোডাক্ট, তারপর লেবেলিং, তারপর ওয়েবসাইট, তারপর ব্র্যান্ডিং, তারপর লোগো, তারপর সব কিছু। আগে আসবে কাস্টমারের নিড কি, আগে হবে কাস্টমারের এমন কি নিড যেটা কাস্টমার নিজেই সমাধান করতে পারতেছে না, এইটা হচ্ছে কোর জিনিস। তারপরে টেকনোলজি আসবে, আগে টেকনোলজি না, বিজনেসের গেমে টেকনোলজি আগে আসবে না, আগে আসবে কাস্টমারের নিড কি। আমি যখন
আমার কাস্টমারের সাথে কথা বলি, আমি কিন্তু আগে আমার সলিউশন সেল করি না। ইভেন কি হতে পারে সলিউশনটা আমার কাছে নাও থাকতে পারে, আমি অন্য কাউকে রেকমেন্ড করতে পারি। এই জন্য আমি আগে তার নিড বুঝি, আমি আগে কারেন্ট সিচুয়েশন বুঝি, সে কারেন্টলি সে কোন সিচুয়েশনে আছে, তার কারেন্ট সিচুয়েশন কী অবস্থা খারাপ আছে, এইটা আগে ফান্ডামেন্টালি। যে কোনো বিজনেস করার আগে আপনি যদি 2টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার কাস্টমার আপনাকে বিরক্ত করবে, আপনার সাপ্লায়ার আপনাকে বিরক্ত করবে, আপনার ইনভেস্টর আপনাকে বিরক্ত করবে, ভবিষ্যতে আপনার পাইকার আপনাকে বিরক্ত করবে, আপনার হোলসেলার আপনাকে বিরক্ত করবে। 2টা প্রশ্নের উত্তর, এক হচ্ছে কাস্টমারের সব থেকে জ্বলন্ত সমস্যা কি, যে সমস্যা কাস্টমার সমাধানই করতে পারতেছে না, আর 2 যে সমস্যা সে সমাধান করতে পারতেছে না, 2 নম্বর হচ্ছে আপনি তার জন্য কি সমাধান নিয়ে আসতেছেন, যার জন্য সে অ্যাডভান্স পে করার জন্য রাজি আছে। এই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। না হলে এই 2টা প্রশ্নের উত্তর দিতে আপনি না পারেন, বা এই 2টা সমাধান যদি আপনি করতে না পারেন আপনার প্রোডাক্ট নিয়ে, যদিও টাফ, দেখেন এই 2টা করতেই হবে। আজকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি দেখেন, তারা এই 2টা প্রশ্নের উত্তর দিয়েছে। বিকাশকে দেখেন, বাংলাদেশের সব থেকে বড় সফল স্টার্ট আপ, বিকাশ এই 2টা প্রশ্নের উত্তর দিয়েছে। কাস্টমারের বার্নিং প্রবলেম কী ছিল? টাকা পাঠানো, গ্রামের কৃষককে টাকা পাঠানো, বা আপনি আপনার ভাইকে টাকা পাঠাবেন, ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিকাশ তার কাস্টমারের বার্নিং প্রবলেম সলভ করেছে, এবং যার জন্য কাস্টমার তাকে টাকা দেওয়ার জন্য রেডি আছে। তো 2টা প্রশ্নের উত্তর বিকাশ সমাধান করে দিয়েছে। বিকাশ আজকে প্রিমিয়াম মার্কেট নিয়ে বাংলাদেশের $2 বিলিয়ন কোম্পানি হতে চলেছে অলরেডি বিকাশ। এই যে কাস্টমারের মনকে পড়া, তার নিডটা বুঝতে পারা, একজন নবীন একজন উদ্যোক্তা তিনি কি করে তার কাস্টমারের মনটা পড়তে পারবেন? এটার জন্য তো একটাই সূত্র, সেটা হচ্ছে আগে আপনাকে প্রোডাক্টের একটা বেসিক ভার্সন লঞ্চ করে দেখতে হবে। আপনি তো বুঝতে পারবেন না কাস্টমার মনে কি আছে, কিন্তু আপনি তো একটা আগে অ্যাজামশন তৈরি করতে পারেন যে হ্যাঁ এ নিতে পারে কি নিতে পারে না, নিতে পারে কি নিতে পারে না। দেখেন বিজনেসের সূত্র কি জানেন, মার্কেটিংয়ের সূত্র, বিজনেসের সূত্র হচ্ছে আমি 10টা ঢিল দিব, একটা সফল হবে। এইটা ওয়ার্ল্ডের সবাই করে, এটা আমিও করি। পৃথিবীর কোনো কোচ, কোনো গুরু, কোনো মেন্টর আপনাকে বলে দিতে পারবে না যে এইটা সফল হবেই হবে। আমি একটা আপনাকে কথা বলি, আপনার প্রথম প্রোডাক্ট যদি সফল হয়, তার মানে আপনার প্রোডাক্টের সমস্যা আছে। পৃথিবীর কোনো প্রোডাক্ট প্রথমবারই সফল হয় না। বিকাশও প্রথমবারও সফল ছিল না, ফেসবুকও প্রথমবার সফল ছিল না। প্রোডাক্টে কাস্টমার ফিডব্যাক দিবে, ওই ফিডব্যাকের উপর ভিত্তি করে আপনাকে প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। পৃথিবীর কোনো প্রোডাক্টেই প্রথমবারই সফল হয় না, এটা ইতিহাস এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই। চ্যাটজিপিটিও যখন প্রথম আসছিল অনেক স্লো বা অনেক আপনার হচ্ছে কারেকশন নিয়ে আসছে। এখন চ্যাটজিপিটিতে দেখেন অনেক কিছু যুক্ত হয়েছে। আগে ফেসবুকে আমরা কি দেখতাম, শুধুমাত্র মনে হয় শুধুমাত্র দেখতে পারতাম আর লিখতে পারতাম, হ্যাপি বার্থডে উইশ করতে পারতাম, ভিডিও দেখা যেত না। পরে অনেক কিছু আনছে, ভিডিও আনছে, গেমস আনছে, মার্কেট প্লেস। এখন তো ফেসবুক ছাড়া তো মানুষ চিন্তাই করতে পারে না কোনো কিছু। তো পৃথিবীর প্রথম প্রোডাক্ট কখনো সফল হয় না। আপনাকে টেস্ট করতে হবে, কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে যে দেখো তুমি আমাকে রেটিং দাও, তুমি আমাকে বলো যে এটাতে কোথায় 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 সমস্যা আছে, ওগুলোকে ইমপ্রুভ করতে হবে। আপনি খেলনার বিজনেস করেন, আপনি মধুর বিজনেস করেন, আপনি যে কোনো কিছুই করেন না কেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, আপনি যে ক্যাটাগরিই হোক না কেন, ফ্যাশন বিজনেস করেন, ধরেন আপনি ভালো টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনার ডিজাইন কিন্তু 20টা টি শার্ট ডিজাইন করে কাস্টমার কাছে যান, ওয়েবসাইট একটা তৈরি করে যান, কাস্টমারই বলে দিবে যে হ্যাঁ আমার কোনটা দরকার আছে আর কোনটা দরকার নেই। সিগন্যাল আপনাকে কাস্টমারই দিবে, আমরা কেউ দিতে পারবো না। কিন্তু অনেক সময় এই যে বললেন যে আসলে কাস্টমারের কাছে যেতে হবে প্রথমে, অনেক সময় এটা হয় কি যে একজন কাস্টমারের নিড কোনটা সেইটা আমি জানার চেষ্টা করছি, আরেকটা ব্যাপার হলো আমি কাস্টমারের একটা নিড ক্রিয়েট করছি, কাস্টমারের মাইন্ডসেট আপটা আমি তৈরি করে দিচ্ছি যে তুমি এটাকে নাও, তোমার জন্য এখন এইটা দরকার, একটা পুশ একটা পুল, এটাই বুঝতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আসলে একজন নতুন উদ্যোক্তা তিনি কোনটাকে প্রাধান্য দেবেন? দেখেন শুরুতে তো আপনাকে কেউ চিনবে না, শুরুকে আপনাকে নিজে থেকেই গিয়ে চেনাতে হবে, মানে পুলটাই করতে হবে। শুরুতে একটু পুল স্ট্র্যাটেজি সবাই করে, আমিও করতাম শুরুর দিকে, আমিও একটু ছোট ছোট অ্যাড ক্যাম্পেইন করতাম। তো এখন অ্যাড ক্যাম্পেইন আমি টোটালি বন্ধ করেছি, সেটা রিজন পরে। তো আপনাকে যেতে হবে, ফেসবুকের মাধ্যমে যান, অথবা ইউটিউবের মাধ্যমে যান, বা আপনি যে কোনো মাধ্যমে যান, SMS এর মাধ্যমে যেতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে যেতে পারেন, অনেক মাধ্যম আছে এখন যাওয়ার। কাস্টমারের কাছে পৌঁছানো এখন সব থেকে সহজ। আপনি জানেন কিনা জানি না, আমার একটা ভিডিও আছে, 48 ঘন্টায় আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট চলবে কি চলবে না। এটা আমাদের প্রাইভেট ভিডিও, বাট আমি এটা আছে, এটা ওয়ে আছে, আপনিও গুগলে সার্চ করে দেখতে পারেন যে 48 ঘন্টা এখন বোঝা যায় যে আপনার প্রোডাক্ট চলবে কি চলবে না। আচ্ছা, মানে আমার একটা কন্টেন্ট অথবা আমার একটা প্রোডাক্ট, হ্যাঁ ধরেন আপনি এই মগটাই বিক্রি করতে যাচ্ছেন, কোনো ডিজাইন করে হাবিজাবি একটু সুন্দর, আরো কিছু এখানে ভালো কিছু ধরেন ম্যাটেরিয়ালস অ্যাড করে আপনি এটাই বেচতে যাচ্ছেন, আপনি বুঝতে পারবেন যে এটা চলবে কি চলবে না 48 ঘন্টায়। বেসিক বোঝা যায় আর কি, যে আপনি 70-60% উদ্যোক্তা তো বুঝতেই পারে যে হ্যাঁ আমার প্রোডাক্ট আসলে চলবে কি চলবে না। এটা অনেকে বুঝতে পারে কেন, আমি আপনাকে বলি, যে প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, এটা আপনি মানুষকে কীভাবে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন?
এটা তো একটা ফান্ডামেন্টাল প্রশ্ন সবার প্রথম। তো এখন আসলে সিস্টেমগুলো রয়েছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগে একটা বিজনেস শুরু করতে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন এতটাই সহজ। এটাই আমাদের তরুণ প্রজন্মকে আমার উপদেশ, যে এখন সহজ করা সব থেকে সহজ। এই যুগে যদি কি স্টার্ট না করে, যদি কেউ নিজেকে বলে যে আমি আগামী পরশু শুরু করব, শুক্রবার শুরু করব, 1 তারিখ শুরু করব, 27 সালের প্রথমে শুরু করব, চাকরি কয়েকদিন করে নিই তারপরে শুরু করব, আমার মনে হয় সে একটু বোকা স্বর্গেই আছে। শুরুটা এখনই করা উচিত। ওই যে একটা চীনা দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিল যে সব থেকে ভালো সময় ছিল বৃক্ষরোপণ করার 20 বছর আগে। যদি করতে না পারো তাহলে আজকে করো। এটি হচ্ছে ফান্ডামেন্টাল। কিন্তু যে প্রোডাক্ট নিজে ব্যবহার করতে পারে না, কিন্তু আমরা সোসাইটিতে দেখি অনেক কপি প্রোডাক্ট রয়েছে, অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে, এগুলোতে কিন্তু বাজার 6 লাভ। কিন্তু এগুলো যারা মেক করছে তারা তো নিজেরা নিশ্চয়ই এগুলো ব্যবহার করে না, পসিবলই না। তারপরেও মার্কেট তো এগুলো অনেক চলছে আসলে সত্য কথা বলতে গিয়ে কি, কপি প্রোডাক্ট হয়তো বা আপনি নিজের ভুলে আমরা 2 একদিন ব্যবহার করি, কিন্তু তারপরে দেখবেন আস্তে আস্তে আপনি জেনুইনটার দিকেই কিন্তু যাবেন। জেনুইনই কিন্তু মার্কেটে টিকে থাকে, কপি বেশি দিন টিকে থাকবে না। কয়টা কপি টিকে থাকবে? আচ্ছা, কপি যারা করে তারা কেউ টিকে থাকতে পারে না। সত্য কথা এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, বিজনেসের অভিজ্ঞতা থেকে। বাংলাদেশের বর্তমান বিজনেস সিচুয়েশনটা কি আসলে এখন? আমরা যেটা দেখছি যে বিশ্ববাজারে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে নিজেদের মেধাসত্ব বলি অথবা বিভিন্ন আইটেম নিয়ে, বিভিন্ন কন্টেন্ট নিয়ে কিন্তু ভালোই বিশ্ববাজারে প্রবেশ করছে। আমাদের ওষুধ শিল্প, আমাদের গার্মেন্টস, এগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের এই বিজনেস সিচুয়েশনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যদি একদম সামগ্রিকভাবে বলি তাহলে 2টা সিচুয়েশন হবে এখানে। এক হচ্ছে সামগ্রিকভাবে অর্থনীতি একটু চাপের মধ্যে আছে, বৈশ্বিক পরিস্থিতি, ডলার সংকট, একটু রাজনৈতিক অস্থিরতা, এগুলো একটা সামগ্রিক পরিস্থিতি। তার মধ্যে ব্যাংকেরও কিছুটা ঝামেলা চলতেছে। তো এগুলো হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। বাট এর মধ্যেও কিছু সুখের খবর আছে। আপনি কিন্তু শুরুতেই বলেছিলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের দেশে তরুণ জনসংখ্যা বাড়তেছে, এটা একটা আমাদের বিশাল বড় প্লাস পয়েন্ট। 2, ডিজিটাল অ্যাডাপ্টেশন হিউজ বেড়ে গেছে, এটা একটা বিশাল বড় সুযোগ। 3, মানুষ এখন আগের থেকে বেশি কেনাকাটা করছে, মানুষের কেনাকাটার ক্রয় ক্ষমতা একটু বাড়তেছে আগের থেকে। আমি সব থেকে বড় পসিবিলিটি বলবো, এটা একটা আমি ইকোনমিক্সের একটা রিপোর্ট দেখেছিলাম যে 2030 সালে বাংলাদেশ ওয়ার্ল্ডের 11তম কনজিউমার মার্কেট হবে। অর্থাৎ আমেরিকার কোনো স্টার্টআপ বাংলাদেশকে চিন্তা করেই প্রোডাক্ট তৈরি করবে। 2030 সালে বাংলাদেশ হবে ওয়ার্ল্ডের 11তম বড় কনজিউমার মার্কেট। এটা কি শুধু জনসংখ্যার কারণেই, এবং হচ্ছে কারণ আমাদের তো বড় জনসংখ্যা, 11তম বড় মার্কেট হবে। তো এই সুযোগটা এখনই যদি কেউ বীজ বপন করতে পারে, 30 সালে গিয়ে আপনি বিশাল বড় একটা প্রিমিয়াম পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি। বিজনেসটা তো অন্যরা করে নিয়ে যাবে, যেহেতু আমাদের তো সুযোগ আছে, আমরাও তো চেষ্টা করব এই 11তম বড় মার্কেটকে ধরার জন্য। আমাদেরও তো চেষ্টা করা উচিত। এই যে আপনি যে বললেন না যে পরিস্থিতি কি, এইটাই হচ্ছে পরিস্থিতি। আমাদের সুযোগ সামনে বিশাল বড়, আমাদের এই সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য মানে প্রাথমিক যারা কাজ করবে তাদের জন্য চ্যালেঞ্জ কি? প্রাথমিক যারা কাজ করবে তাদের জন্য চ্যালেঞ্জ চমৎকার একটা প্রশ্ন। দেখেন, এই সুযোগটাতে তারাই টিকে থাকবে যারা কয়েকটা পয়েন্ট বলতেছি, যদি আমাদের অডিয়েন্স যদি নোট করতে পারে, খাতা কলম নিয়ে খুব ভালো হবে। কিন্তু আমি কোচিং করাই, কনসাল্টিং করাই, আজকে তো সাধারণত অন্য পডকাস্টের মতোই না, এটা একটা লার্নিং পডকাস্টের মতোই হতে চলেছে আমার মনে হয়। দেখেন, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে ব্র্যান্ড বানাইতে হবে। যদি এই সুযোগটা যদি কেউ কাজে লাগাইতে চায়, ব্র্যান্ড কখনো মরে না, ব্র্যান্ড টিকে থাকে। প্রোডাক্ট মরে, ব্র্যান্ড থাকে। একটা উদাহরণ দেবো, 90-এর দশকের অ্যাডগুলোর কথা চিন্তা করে দেখেন। কেয়া কসমেটিক্স, আমি নাম বললাম না, অনেক ব্র্যান্ডের সাথে 90-এর দশকের অনেক ব্র্যান্ডের অ্যাড আপনার মনে আছে, কিন্তু প্রোডাক্ট নেই। তো ব্র্যান্ড কখনো মরে না, প্রোডাক্ট মরে যায় আর কি। তো আপনাকে 1 নম্বর ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। 2 নম্বর কাজ করতে হবে আপনাকে কমিউনিটি তৈরি করা নিয়ে, কমিউনিটি আপনাকে তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে এআই নিয়ে কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে কাজ করতে হবে হচ্ছে সিআরএম বা ইআরপি সফটওয়্যার নিয়ে। এগুলো কঠিন না, বাট সহজ, এগুলো কাজ করতে হবে যদি টিকে থাকতে চান আপনি 2030 সালে, বা শুরু করার জন্য যদি ফান্ডামেন্টাল ঠিক রাখতে চান। 4 নাম্বার এটা বললাম। 5 নাম্বার হচ্ছে আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট মেকিং। 6 নাম্বার হচ্ছে আপনাকে, 5 বললাম, এবার হচ্ছে 6 নাম্বার হচ্ছে আপনাকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের পরে আপনাকে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হবে, 6 নাম্বার। এবং 7 আমার সব থেকে ফেভারিট, যেটা ছাড়া বাকি 6টা অচল, টিম প্রোডাক্টিভিটি। তো আপনার টিম না থাকলে আপনি এই 6টা জিনিস দিয়ে কিছুই করতে পারবেন না। তো টিম প্রোডাক্টিভিটি, আমি ওই যে একটু আগে বললাম না যে বড় বড় উদ্যোক্তাদেরকে আপনি কি শেখান, আমি টিম প্রোডাক্টিভিটি তৈরি করেই শেখাই। বড় বড় উদ্যোক্তা তাদের টিম কীভাবে আরও এফিসিয়েন্ট করা যায়। ধরেন একটা মানুষকে আপনি 100 টাকা দিতেন বেতন, কথার কথা এক্সাম্পল, 100 টাকা বেতন দিতেন, সে আপনার 80 টাকা কন্ট্রিবিউট করতো, 80%। সেম 100 টাকা দিয়ে তার কাছ থেকে কীভাবে 300 টাকা
জেনারেট করা যায়, কাজ করে নেওয়া যায়, এটাকে বলে প্রোডাক্টিভিটি। তো আলটিমেটলি এই কয়েকটা জিনিস যে বললাম, এগুলো ছাড়া সামনের উদ্যোক্তাদের এমনিতেই সব থেকে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে তারা। এতে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, বাট হ্যাঁ। আমি একটু জানতে চাই যে মাইন্ডসেট এই হ্যাঁ। জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন। ওহো, মাইন্ডসেট তো ভয়াবহ গুরুত্বপূর্ণ। দেখেন, মাইন্ডসেট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি একটু সিম্পল ব্যাখ্যা করি। আপনার স্কিল আপনি 2 দিন 3 দিনে তৈরি করতে পারবেন। এই যে আমরা এতক্ষণ যে ডিসকাশনগুলো করলাম না, এখানকার ম্যাক্সিমাম স্কিল আপনি 3-4 মাসের মধ্যে শিখে ফেলতে পারেন যদি আপনি ফোকাস থাকেন বা যদি আপনার ইচ্ছা থাকে। কিন্তু মাইন্ডসেট তৈরি করতে অনেক সময় লাগে, কারণ মাইন্ডসেটটা ওভার দ্য পিরিয়ডে তৈরি হয়, 2-3 বছর, 4 বছর, 5 বছর পর তৈরি হয়। এটা লং টার্মের গেম মাইন্ডসেট। তো এই জন্য না, আগে মাইন্ডসেট পরে স্কিল সেট। আজকে দেখবেন তারাই সফল যাদের 80% থেকে 90% মাইন্ডসেট ফোকাসড, তারাই সফল। তো মাইন্ডসেটের এখানে মানে গুরুত্ব বলবো কি, গুরুত্বের থেকেও ভয়াবহ গুরুত্ব মাইন্ডসেটের ব্যাপারটা। হাতে যদি টাকা পয়সা না থাকে অথবা ফ্যামিলিতে যদি বিজনেস করার মতো কোনো এক্সপিরিয়েন্সড পারসন না থাকে, অর্থাৎ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই বিজনেস করার মতো, শুধু মাইন্ডসেট দিয়েই কি তিনি আসলে বিজনেসে ভালো করতে পারবেন? দেখেন, এইটাতে এই উত্তরটা আমি এইভাবে দিব। এটা একটা সত্যকারের জরিপ আমি আপনাকে দেখাই। এটা আর্জেন্টিনার একটা ছেলে জরিপ করছিল। তো উনি দেখেছিল যে যারা ব্যর্থ হয়েছে, এরকম 100টা উদ্যোগে এরকম 1700টা স্টার্ট আপের উনি ইন্টারভিউ নিছিল যারা ব্যর্থ হয়েছিল। তার মধ্যে 100-র মধ্যে 56% কারণ কি ছিল জানেন? টাকা না, মার্কেটিং না জানা। 100টার মধ্যে 56টা উদ্যোগ ব্যর্থ হয় মার্কেটিং না জানার কারণে। টাকা আসছিল 3 নম্বর ধাপে, 2 নম্বর ধাপে আসছে আপনি টিম তৈরি করতে না পারার কারণে, 3 নাম্বার কি 4 নাম্বার ধাপে আসছে টাকা না থাকার কারণে। টাকা প্রথম ফ্যাক্টর না, টাকা হচ্ছে দ্বিতীয় ফ্যাক্টরে আসে। ঠিক আছে? তো 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বিজনেস এই যে শুরু করা এবং বড় করা, এই দুটার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে মার্কেটিংটাই সবাই ঠিকমতো বুঝতে পারে না। কাস্টমারের সাইকোলজি, কাস্টমার দেখেন, আমি আমার অনেক কন্টেন্ট আছে, আপনারা অনেকেই হয়তো বা দেখে, ওখানে একটা কথাই বলি, এমনও কাস্টমার আছে মানুষ 500 টাকা দিয়েও কিনতে চায় না, আবার এমনও প্রোডাক্ট আছে, মানে এমনও প্রোডাক্ট আছে 500 টাকা দিয়েও কিনতে চায় না, আবার এমনও প্রোডাক্ট আছে ওই কাস্টমারই সেটা 5000 টাকা দিয়ে কিনতেছে। হ্যাঁ, এটা কেন হয়? এটা মার্কেটিংয়ের কারণেই হয়। তার মানে প্রোডাক্টের কোয়ালিটি এখানে ভ্যারি করে না। কোয়ালিটি কিছু না কিছু তো ভ্যারি করে, কিন্তু মার্কেটিংয়ের কারসাজিটা হিউজ, আপনার একটা মানে ওয়েটফুল আর কি, খুবই গুরুত্বপূর্ণ আর কি মার্কেটিংটা। তাহলে একজন উদ্যোক্তা নজর দেবে কোথায়? Marketing. কোয়ালিটির উপরে না? কোয়ালিটি তো ডেফিনেটলি, কোয়ালিটি তো আপনাকে থাকতেই হবে, কিন্তু ওই যে বলে না ভালো প্রোডাক্টও ফেল করে। এই কেয়া কসমেটিক সাবান আমরা আজকে মার্কেটে ইউজ করি না কেন? প্রোডাক্ট তো ভালো ছিল, কিন্তু মার্কেটিং হয়তো বা ঠিক মতো করতে পারেনি, রাইট কাস্টমার কাছে ফোকাস করতে পারেনি, কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারেনি। অসংখ্য ভালো ভালো প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু মার্কেটিং, দেখেন একটা বিজনেসের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। হ্যাঁ, ব্যাক এন্ড পার্টে কিন্তু প্রোডাক্টের রোল আছে, আর ফ্রন্ট এন্ড পার্টে থাকে হচ্ছে মার্কেটিংয়ের রোল। আচ্ছা, ঠিক আছে? আরও সিম্পল করে বলে দিই, যেহেতু আমাদের অডিয়েন্সের জন্য যদি আমি সহজ করে বলে দিই আরও, সেটা হচ্ছে একটা উদ্যোক্তার না 2 জায়গায় কোমর ভাঙে। এক হচ্ছে প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট কীভাবে তৈরি করবে বা প্রোডাক্ট কীভাবে সোর্স করবে, এই জায়গায় তার হিরো প্রোডাক্ট তৈরি করতে তার কোমর ভাঙে। কোনো রকম কষ্ট মষ্ট করে যদি সে প্রোডাক্ট তৈরিও করে ফেলে, 2 নম্বর হচ্ছে কাস্টমার নিয়ে আসতে তার কোমর ভাঙবে। এই 2 জায়গায় যদি কেউ ক্র্যাক করতে পারে, আল্লাহ ছাড়া তার বিজনেস কেউ ফেল করাতে পারবে না। এই 2 জায়গায় আপনাকে ক্র্যাক করতে হবে। অনেকেই বলে যে ভাই আমার কাছে টাকা নেই, আমি বিজনেস শুরু করবো কিভাবে? দেখেন, টাকা নাই বিজনেস শুরু করবো কিভাবে, এটা যদি একটা প্রশ্ন হয়ে থাকে, যদি আমি নিজেই প্রশ্নটা জেনারেট করলাম, আমার কাছে এই প্রশ্নগুলো আসে, তো যার কারণে বললাম। এটার উত্তর কি দেখেন, এটা সিম্পল করে উত্তর দিয়ে দিই, আপনিও চাচ্ছেন শুনতে, আমাদের দর্শকও যাচ্ছে শুনতে। আচ্ছা, এটার উত্তর এইভাবে হইতে পারে। ধরেন আমি একটা এক্সাম্পল দেই, আপনি লেডিস ব্যাগ, এক্সাম্পলের হিসেবেই দিচ্ছি আর কি, মনে করেন বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। আপনার কাছে কোনো টাকা নেই, অল্প কিছু টাকা ছাড়া তো হবেই না, কিছু টাকা তো থাকতে হবে। আপনার কাছে ধরেন টাকা নেই, এখন আপনি কি করলেন? আপনি লেডিস ব্যাগ বেচবেন। আপনি লেডিস ব্যাগ বাংলাদেশে তৈরি করে এরকম 10টা সাপ্লায়ারের কাছে যান, যারা তৈরি করে। 10টা সাপ্লায়ার খোঁজ খবর নেন, 10টা সাপ্লায়ারের কাছে আপনি যান, লেডিস ব্যাগটা তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে কোনো রকম কিছু টাকা অ্যাডভান্স দিয়ে, একবারে 30-40 হাজার টাকা দরকার নেই, কিছু আপনি রিলেশন আগে তৈরি করার পরে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে কিছু ব্যাগ আগে নেন, নিয়ে ওখানে আপনার একটা লেবেলিং তৈরি করেন। ওনাদেরকে বলেই দিবেন যে ভাই কোনো লেবেল তৈরি করা লাগবে না, লেবেলটা আমার লেবেল হবে। আপনি আপনার নামে একটা ব্র্যান্ড করেন, ব্র্যান্ড এ, ব্র্যান্ড বি বা ব্র্যান্ড সি, যে কোনো হইতে পারে। আপনার লেবেলটা ওখানে বসান। এরপরে কোথায় যাবেন জানেন? যেখানে সব থেকে ব্যাগের কাস্টমার আছে, বসুন্ধরা সিটি, নিউ মার্কেটের 10টা দোকান, উত্তরার 5টা দোকান,
মতিঝিলের 5টা দোকান, লেটস এক্সাম্পল, যেখানে কাস্টমার সেখানে যাব, যার কাছে কাস্টমার আছে আমি তার কাছে যাব, এখান থেকে রিকোয়েস্ট করব, এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব, এবার যার কাছে কাস্টমার আছে তার কাছে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। ভাই আমার 20টা ব্যাগ আপনি রাখেন, আপনি কিন্তু এটা 0 টাকার বলতে, আমি বললাম তো অল্প টাকা শুরু করার একটা গোল্ডেন ফর্মুলা এটা, কিন্তু এটা অনেকেই করবে না। করবে না কেন? করবে না হচ্ছে এই সামান্যটুকু কাজ করার জন্যই কিন্তু মনে করেন যে যারা করার তারা তো কিন্তু গেম চেঞ্জ করে দিতে ফেলবে। এইভাবেই কিন্তু অনেকেই বিজনেস শুরু করেছে, এইভাবেও অনেকেই কিন্তু বিজনেস শুরু করে। এটাকে বলা হয় ড্রপ শিপিং মডেল। আচ্ছা, এই মডেলটার নাম হচ্ছে ড্রপ শিপিং। অনেকে অনলাইনে করে, কিন্তু এটা অফলাইনেও করা যায়। প্রোডাক্ট আরেকজনের, আমি মাঝখানে ব্র্যান্ড হব, যার কাছে কাস্টমার আছে তার কাছে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দোকানদার নিতে চাবে না, সে বাকি চাবে, ওই প্রবলেমগুলো আপনাকে সর্ট আউট করতে হবে। সাপ্লায়ার আপনাকে দিতে চাবে না, ট্রাস্ট করবে না, এই প্রবলেমগুলো আপনাকে সর্ট আউট করতে হবে। এটাই তো সমস্যা। এই প্রবলেমগুলো কিভাবে সর্ট আউট করবে? এই প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য তো আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটার নাম ইনফ্লুয়েন্স। আচ্ছা, পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল টুলসের নাম হচ্ছে প্রভাবিত করা, মানুষকে ইনফ্লুয়েন্স করা। ওই দিকেও ইনফ্লুয়েন্স করতে হবে, সাপ্লায়ারকেও ইনফ্লুয়েন্স করতে হবে, এইদিকে আপনার কাস্টমারকেও ইনফ্লুয়েন্স করতে হবে, মানে যে দোকানে আপনি প্রোডাক্টগুলো দিবেন। হ্যাঁ, ইনফ্লুয়েন্স যদি থাকে, আপনি একেও প্রভাবিত করতে পারবেন, এনাকেও প্রভাবিত করতে পারবেন। আজকে আপনার আর বড় বড় লিডারদের মধ্যে পার্থক্য একটাই, বড় বড় লিডাররা ইনফ্লুয়েন্স করতে পারে সবাইকে। তাদের ভিতরে এই কারিশমেটিক কোয়ালিটিটা তারা আস্তে আস্তে সময় দিয়ে 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 তৈরি করে। তারা জানে যে সরকারকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, ফাইন্যান্স মিনিস্টারকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হবে, তারা জানে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, কাস্টমারকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, বাইরের সাপ্লায়ারকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, তারা এগুলো সবই জানে। তো আপনাকে ইনফ্লুয়েন্সিং স্কিলটা শিখতেই হবে, শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন আপনি অল্প টাকা নিয়ে, যেটি কি আপনি বললেন যে 0 টাকা, হ্যাঁ, Zero জাস্ট তো আসলে ইনফ্লুয়েন্স হ্যাঁ। নিয়ে, এখানে 0 বলতে সামান্য টাকা, কিছু যদি আমরা বলি, সামান্য কিছু পুঁজি, সামান্য হ্যাঁ। কিছু পুঁজি নিয়ে আপনার আইফোনটা বিক্রি করে দিয়ে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক্ষেত্রে একজন মানুষ কি মানে জাস্ট সরাসরি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবে, নাকি একটা সফট স্কিল আগে প্রথমে অর্জন করার ট্রাই করবে? কোনটা আগে করবে? দেখেন, ওই যে একটা কথা আছে না, যে 2 বন্ধু সাইকেল চলা শিখবে, একজন বই পড়ে সাইকেল চালা শিখতেছে, আর একজন সাইকেল মাঠে নিয়ে গেল। হ্যাঁ। আমার মনে হয় সরাসরি চলে যাওয়াই ভালো, শেখাই ভালো। এত কিছু শিখতে পারবে, তো স্কিলটা আসলে পরের ব্যাপার। প্যারালালি দুইটা যদি করা যায় তাহলে খুবই ভালো। কিন্তু আমার মতে আমি সাজেস্ট করবো, যেহেতু আমি বিজনেস নিয়ে কাজ করি, আমার কাছে এক্সিকিউশনই মেইন। আমি 10 বার ভুল করবো, একবার শিখবো, 10 বার ভুল করবো, একবার শিখবো, ওইটাই সব থেকে বেশি কাজে দিবে। সফল হওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? সফলতার তো কোনো মার্ক, মানে টাইম নাই। সফলতার একটা পুরো জার্নি। তো আসলে আপনি কিসে সফল হবেন? ধরেন প্রথম দিন আপনি 20টা ডেলিভারি দিবেন, লেটস সে আপনি ই কমার্স শুরু করবেন, ব্যাগের বিজনেসটাই ধরি, 20টা ডেলিভারি দিবেন, আপনি কিন্তু ওই দিন একটু সফল, যে না আমি আগে কিছুই করতে পারতাম না, আজকে আমি 20টা প্রোডাক্ট পার ডে ডেলিভারি দিচ্ছি। 1 বছর পর আপনি 200 প্রোডাক্ট পার ডে ডেলিভারি দিবেন, ওইটা আবার আপনার আর একটা সফলতার জার্নি। সফলতার কোনো শেষ নেই। তারপরে 5 বছর পর কী হবে? আপনি 10,000 পিস পার ডে ডেলিভারি দিচ্ছেন। 6 নম্বর বছরে গিয়ে কী হবে জানেন? আপনি আর ব্যাগের ব্যবসায় নেই, ব্যাগ তো চলতেছে, সাথে আপনি আরেকটা ইন্ডাস্ট্রিতে গেলেন, এবার আপনি আইটিতে গেলেন। হ্যাঁ, তার মানে সফলতার কি কোনো রাস্তা আছে? এরপর আপনি 7 নম্বর বছরে গিয়ে করলেন, 8 নম্বর বছরে গিয়ে করলেন, আপনি ব্যাগে আছেন, আইটিতে আছেন, এবার আপনি রিয়েল এস্টেটে গেলেন। মানে সফলতার শেষ বলতে কিছু নাই। তো এটা আমি প্রশ্নটা এর জন্য করলাম, অনেক সময় দেখা যায় যে মানুষ একটা স্টার্টআপ নিয়েছে, সেখানে হয়তো 6 মাস 1 বছর পরে মনে করতেছে এখানে আসলে সে ভালো করতে পারছে না, তখন সে ওটাকে ছেড়ে দেয়, আবার নতুন আরেকটা শুরু করে। এই যে 1 বছরের সময় এখানে দিল, মেধাশ্রম দিল, এটা তো আসলে অনেকটাই বিফল হলো। বিফল, কিন্তু তার জন্য একটা বড় লার্নিং, যে লার্নিংটা সে এমবিএ করেও শিখতে পারবে না, যেটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আপনি কি মনে করছেন যে মার্ক জুকারবার্গ এর আগে কিন্তু ফেসবুক চালু করেনি, সে ফেস ম্যাশ নামে আর একটা সফটওয়্যার চালু করেছিল। সেখানে কিন্তু ওটা কি ছিল জানেন কনসেপ্টটা? যে ছেলেদের আর মেয়েদের ছবি দিত, হট হইলে লাইক আর ডিসলাইক হলে এইরকম দিয়ে দিত। তো তার এই প্রজেক্টটা ফ্লপ ছিল। এই কারণে ফেসবুক কিন্তু লাইক বাটন দিছে, ডিসলাইক বাটন কিন্তু দেয়নি। ওখান থেকে সে চরম শিক্ষা নিছে মার্ক জুকারবার্গ। এটা অনেকে জানতো না, বাট এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন। তো আপনার প্রথম 2-3টা উদ্যোগ ব্যর্থ হবেই, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। উদ্যোক্তা জানিতে আসলে দেখেন, আমি বলি প্রায় উদ্যোক্তা হলো এইরকম, সব থেকে বড় বিল্ডিং বুরুজ খলিফা ধরলাম আমরা, বুরুজ খলিফা থেকে যদি আপনাকে 120-30 তালার থেকে যদি কেউ ধাক্কা দেয়, আপনি 15-20 সেকেন্ডে পরে মারা যাবেন। এটা তো আল্লাহ, মানে নিচে যদি আপনি কিছু রাখেনও, তারপরেও হাত ভাঙবে বা মারা যাবেন, এটা মোটামুটি ধরে না, এটা সবাই আমরা জানি। উদ্যোক্তা কি জানেন? 20 তালা থেকে যদি আপনাকে ফেলায় দেয়, আপনাকে মরা যাবে না। ওই 20 তালা থেকে 200 তালা থেকে যদি ফেলায় দেয়, আপনি 20 সেকেন্ডের মধ্যে আপনাকে এরোপ্লেন বানাইতে হবে এবং ওই এরোপ্লেনই উড়ে দিতে হবে। উদ্যোক্তার জীবনটা হচ্ছে এরকম। এখানে হার মানা যাবে না। আপনাকে
আপনি পড়বেন, আবার আপনাকে উঠে দাঁড়াইতে হবে, আপনি আবার পড়বেন, আবার আপনি উঠে দাঁড়াতে হবে। এটা আমার জার্নির এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি অনেকবার পড়েছি, অনেকবার উঠেছি। তো এটাই লাইফের নিয়ম, এটাই বিজনেসের নিয়ম। যারা যারা বিজনেস করতেছে তারা খুব ভালোভাবেই জানে এই বিষয়টা। এখানে আরেকটা ব্যাপার, ধরেন একজন একটা বিজনেস শুরু করেছে, জি। তো বারবার সে ফেল করছে, হ্যাঁ। কতদিন পর্যন্ত বা কতবার পর্যন্ত তিনি ওই ফিল্ডে ফেল হতে হতে লেগে থাকবেন, নাকি তিনি ফিল্ডটা চেঞ্জ করবেন? অবশ্যই যদি তার প্রোডাক্ট মার্কেট ফিট না থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে তার মার্কেট, এই দুইটা ফিট করানোটাই উদ্যোক্তার সব থেকে বড় চ্যালেঞ্জ শুরুতে। আমার মনে হয় প্রথম 6 মাস, প্রথম 1 বছর এইটাই টেস্ট করা উচিত তার, আমার প্রোডাক্ট আর আমার কাস্টমার ফিট কিনা। এইটা যদি ফিট থাকে সামনে আগাও, এইটাই যদি আমি ফিট করতে না পারি ওখান থেকে বেরোয় চলে আসো, তার মানে আমি এখানে ভালো কাজ করতে পারতেছি না। এইটাই ফর্মুলা। এখন এইটা ফিট করাতে আপনি 6 মাসও লাগতে পারে, আপনার 1 বছর লাগতে পারে। আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে হার মেনে যাচ্ছি, আমি এখানে কিছুই করতে পারবো না, অন্য কোনো ক্যাটাগরিতে কিছু একটা করি, দেন এটাই সলিউশন। আপনি নিজেই সিগন্যাল বুঝতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা আছে এইরকমই ব্যাপারটা আমার কাছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি কেউ দেয় বিজনেস পারপাস, এখন তো আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই কমার্শিয়াল, আমি যদি বলি, দেখা যায় যে আপনি টিম ওয়ার্কের কথা বারবার বলছেন বা টিম প্রোডাক্টিভিটির কথা, সেখানে 10 জন টিচার আছেন, হ্যাঁ, এদেরকে নিয়ে প্রিন্সিপাল কিভাবে তার প্রতিষ্ঠানটাকে সামনে আগাবেন? যদি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা হয়ে থাকে, চমৎকার একটা প্রশ্ন করলেন যে আসলে 10 জন শিক্ষককে নিয়ে কিভাবে তিনি সামনে আগাবেন। এখন সবার প্রথমে তাকে ছোট ছোট গোল বের করতে হবে। আগামী 6 মাসে আমি কি অ্যাচিভ করতে যাব, আগামী 6 মাসে আমি কতগুলো স্টুডেন্ট এখানে অনবোর্ড করব, এটা একটা টার্গেট থাকবে। তো এইটা সবার প্রথম আগে আপনাকে টার্গেট ফিক্স করতে হবে যে আমি আসলে আগামী 6 মাসে কি অনবোর্ড করতে যাচ্ছি বা কতগুলো স্টুডেন্ট আমি এখানে অনবোর্ড করব। তারপরে যদি আমি এর কত পার্সেন্ট আমি অ্যাচিভ করলাম সেটা আবার ক্যালকুলেশন করে দেখতে হবে। তারপরে হচ্ছে এটার স্টুডেন্ট যে আমি এখানে আনবো, কোন স্টাইলে মার্কেটিং করব, স্টুডেন্টদের কোথা থেকে রেফারেন্স আমি আনবো বা স্টুডেন্টদেরকে কোথায় পাওয়া যাবে, মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে হবে। তো আলটিমেটলি ওই যে 10 জন নিয়ে যে আমি কাজ করবো, 10 জন হোক 5 জন হোক যেটাই হোক, 10 জন নিয়ে যে আমি কাজ করব, তারা সবার প্রথম দেখতে হবে তারা আবার ক্যাপাবল কিনা। যদি তারা ক্যাপাবল না থাকে, তাদের ভিতরে স্কিল, উইল, পোটেনশিয়াল, পারফরমেন্স, এই 4টা জিনিস, স্কিল, উইল, পোটেনশিয়াল, পারফরমেন্স, এই 4টা জিনিস যদি না থাকে, তাহলে আমার মনে হয় ওই যে অনেকে ভুল জায়গায় গিয়ে সময় দেয়, আলটিমেটলি মানিটা ওয়েস্ট হবে। তো যদি কোনো প্রতিষ্ঠান এরকম শিক্ষা প্রতিষ্ঠান 10 জনকে নিয়ে কিছুটা করতে যায়, সবার প্রথম দেখতে হবে যে আমি যে 10 জন কাকে নিছি এদের ভিতরে আসলে স্কিল আছে কিনা, আসলে উইল আছে কিনা, আসলে এরা বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমাকে বড় করবে বা এরা নিজেরাও বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা অতীতে এরা ভালো কিছু করছে কিনা। এই 4টা জিনিস আসলে দেখেই তার টিম ফিক্স করা উচিত, নাহলে সে পাক্কা বিপদে পড়বে। একজন মানুষ প্রথমেই কি সিইও হওয়া ভালো নাকি প্রথমে এমপ্লয়ি হওয়া ভালো? না, প্রথমে তো আপনাকে রুটস আস্তে আস্তে প্রথমে একটু বেসিক থেকে দেখে 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 তো আপনাকে আসতে হবে। সিও তো এখন একটা ফ্যান্সি ওয়ার্ড হয়ে গেছে আসলে, কিন্তু আমি অনেক সিও দেখছি, সিও আছে, ভালো বিজনেস চলতেছে, কিন্তু এমপ্লয়ির বেতন দিতে পারতেছে না, এমন জায়গাও দেখা হয়েছে। তো আপনাকে রুট লেভেল থেকে আস্তে 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 দেখে আসা উচিত, প্রোডাক্ট থেকে শুরু করে কাস্টমার, এগুলো আর কি বেসিক লেভেল থেকে দেখে 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 আসি, আপনাকে উপরে উঠতে হবে আর কি। আপনি হাই টিকেট নিয়ে একবার কথা বললেন, হাই টিকেট সেল যারা করে বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি হয়? চমৎকার একটা প্রশ্ন। আমি বললামই তো রিসেন্টলি আমি হাই টিকিট বিভিন্ন কোচিং প্রোগ্রামগুলো করিয়েছি এবং আমি গত 3 দিন আগেও করলাম একটা, ঠিক আছে। তো এখানে মূলত হাই টিকিট মূলত কি, এটা আমি একটু সিম্পল করে বলে দিই। হাই টিকিট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো একটু দাম বেশি, এবং আরেকটা ব্যাপার আছে, যে প্রোডাক্টগুলো কিনতে গেলে মানুষ 10 বার চিন্তা করে 1 বার কেনে, এটাই হচ্ছে হাই টিকিটের পরিভাষা। যেমন রিয়েল এস্টেটের ফ্ল্যাট, জমির প্লট আর কি, প্লট আর কি, তারপরে হচ্ছে গাড়ি, এগুলোতে কি হয়, বা বিজনেস সফটওয়্যার, এগুলো কি হয়, মানুষ 10 বার চিন্তা করবে, বুদ্ধি পরামর্শ করবে, এর কাছে ওর কাছে যাবে, তারপরে কিনবে, এটাকে বলা হয় হাই টিকিট। তো এই হাই টিকিট যখন কেউ সেল করে, ওই ক্ষেত্রে আমরা যখন কোচিং করাই বা আমরা যখন ট্রেনিং করাই, আমরা সম্পূর্ণ কোচিং প্রোগ্রামটা, আমাদের 80% কোচিং প্রোগ্রামটাই রেডি করা কিসের উপর জানেন? আপনি কাস্টমারের সাইকোলজি কীভাবে জিতবেন। আচ্ছা, কাস্টমারের সাইকোলজি জিততে পারলেই সে আপনার কাছে হাই টিকিট ক্লোজ করবে। আমার একটা ক্লায়েন্ট আছে, নাম বলবো না, আসলে অনেক ক্লায়েন্টের নাম বলা যায় না, এটা আসলে কী কারণে বলা যায় না, তাদের একটা থাকে, আমাদের কাছে ডিসক্লেমার করা থাকে, যে বা আমাদের কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যে আপনি আমাকে কোচিং করাচ্ছেন আর কাউকে বলবেন না, এটা বললে কি হয়, তার কম্পিটিশন আমার কাছে চলে আসতে পারে, বা তার এটা থাকে, একটা ব্যাপার থাকে। এই কারণে আমি জাস্ট বলে দিই, ইন্ডাস্ট্রির কথাটাই বলি, ওরা মেশিনারি সেল করে, ওনাদের সর্বনিম্ন প্রোডাক্টের দাম কত জানেন? ওনাদের সর্বনিম্ন প্রোডাক্টের দাম হচ্ছে $1.5 মিলিয়ন, মানে সবচেয়ে নিচু প্রোডাক্টের দাম $1.5 মিলিয়ন।
আর উঁচু উঁচু প্রোডাক্টের দাম আপনার $20 মিলিয়ন $25 মিলিয়ন। ওরা বাংলাদেশেও সেল করে, আবার আফ্রিকান কান্ট্রিগুলোতেও সেল করে। এদেরকেও আমি কোচিং করি, এই সমস্ত হাই টিকিট প্রোডাক্টগুলোতেও কোচিং করি। তো এদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এরা কাস্টমারের সাইকোলজি কীভাবে ক্র্যাক করবে। এদের জন্য আরও চ্যালেঞ্জের বিষয় কী কী জানেন? আমি কী কী শেখাই, যে কাকে ধরলে সেল হবে আর কাকে ধরলে সেল হবে না, মানে ডিসিশন পাওয়ার কার কাছে আসে। তারপরে আবার এদেরকে আমি আরও যে জিনিসগুলো শেখাই সেটা হচ্ছে, এখানে আমি কি বারবার প্রোডাক্টের ভ্যালু বলবো, নাকি প্রোডাক্টের ROI ভ্যালু বলবো, নাকি প্রোডাক্টের ইমোশনাল ভ্যালু বলবো। অনেক কিছু ব্যাপার থাকে। হাই টিকিটের গেমটাই পুরো আলাদা, মানে নর্মাল সেলের সাথে হাই টিকিট প্রোডাক্টের সেলসের আকাশ পাতাল পার্থক্য। এটা কি পুরোটাই সাইকোলজিক্যাল প্লাস এখানে বেশ কিছু সেলসের ট্রিক্স বুঝতে হয় আর কি, যে আসলে কি বললে, দেখেন ওই যে একটা কথা বলে না, যে মানুষ কথা বলা তাড়াতাড়ি শেখে, কিন্তু কি বলতে হবে সেটাই সে জানে না। হাই টিকিটের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন 3-4টা শব্দ এমন কি বলবেন, আপনার মাথায় আপনি চিন্তিত হয়ে পড়বেন। তো হাই টিকিটে এই জিনিসগুলো করতে হয়। হাই টিকিটে ধরেন আমি কথা লেটসে আমি আপনাকে এখন একটা ফ্ল্যাট সেল করবো, তো রিয়েল এস্টেটের একটা ফ্ল্যাট সেল করবো, আমি আপনাকে এমন 4-5টা প্রশ্ন করব, আপনি চিন্তিত হয়ে পড়বেন। যেমন ধরেন কথার কথা একটা এক্সাম্পল দিলাম, বা আপনি ধরেন ফ্ল্যাট হতে পারে, বা হচ্ছে আপনি একটা শেয়ার কিনবেন, কোনো প্রজেক্টে শেয়ার কিনবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি এইভাবে, যে আর কতদিন ব্যাংকের 7% 8% ইন্টারেস্ট নিয়ে চলবেন, যেটা আর কি ইসলামিকভাবেই হচ্ছে আপনার নিষিদ্ধ, বা ইসলামিকভাবে বিভিন্ন ইয়া থাকে। তো আর কতদিন ব্যাংকের 7% 8% সুদের পিছনে দৌড়াবেন। আমি আপনার জন্য একটা স্পেশাল মানে হালাল ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে এসেছি, যেটা আপনাকে ব্যাংকের রিটার্নের থেকেও হালালভাবে 10-15% রিটার্ন দেবে, বা 20% রিটার্ন দেবে। এই প্রশ্নগুলো যখন কাউকে এইভাবে করা হয়, মানে হাই টিকিট সেলসে আপনি যত ভালো প্রশ্ন করতে পারবেন, আপনার সেলস ক্লোজ তত তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে প্রশ্নের গেমটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন কি প্রশ্ন করবো যা কাস্টমারকে ভাবাবে, এমন কি প্রশ্ন করবো যা কাস্টমারকে খুলে কথা বলতে সাহায্য করবে, এমন কি প্রশ্ন করবো যা কাস্টমার নিজেই বলবে, ভাই আমার সমস্যা, তুমি আমাকে সলিউশন দাও। তো হাই টিকিট সেলসে এই জিনিসগুলো আমরা শেখাই, কোচিং করাই। আমাদের প্রোগ্রাম থাকে, এই জুন মাসে আমাদের লঞ্চ হচ্ছে একটা বড় প্রোগ্রাম, 3 দিনের প্রোগ্রাম, যেখানে সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত চলে। ইভিনিং প্রোগ্রাম, যারা চাকরি করে, যারা ডিরেক্টর, তারা দিনের বেলা কাজ করবে, রাতের বেলা এসে শিখবে আর কি। তো আমাদের এরকম প্রোগ্রাম থাকে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আর কি যোগাযোগ করতে পারেন। বাট হাই টিকিট সেল আসলে যে কারো কাছ থেকে আপনি শিখতে পারবেন না। এগুলো আসলে ফুললি এক্সপিরিয়েন্স ওয়ালা লোকের কাছ থেকে আপনাকে শিখতে হবে, কারণ এটা জানেই বা কয়জন, এটা ইউজই বা করতেছে কতজন। তাহলে প্রশ্ন করা এটাই কি সেলসের প্রাণ বলতে পারি আমরা? এটা সেলসের প্রাণ না, এটা হচ্ছে সেলসের দ্বিতীয় নাম্বার কাজ। প্রথম কাজ এটা থেকে শুরু, কিন্তু এর আগে আবার আরেকটা বিষয় আছে, লিড জেনারেশন। সেলসের প্রাণ যে বললেন না, সেলসের প্রাণ হচ্ছে লিড জেনারেশন। লিড না থাকলে সেল শূন্য। আপনি কার কাছে যাবেন? আপনার কাছে কোনো নাম্বার নেই, কোনো কাস্টমার নেই। কাস্টমারই হচ্ছে লিড। লিড মানে হচ্ছে কাস্টমারের নাম এবং কাস্টমারের নাম্বার আর ঠিকানা, এটাকেই বলে লিড। তো লিডই যদি না থাকে, আমি কোথায় যাব? তো সেলসের প্রাণ হইল লিড। তারপরে 2 নম্বরটা আসবে হচ্ছে আপনাকে এই যে প্রশ্ন করে ওই লিডটাকে বাছাই করে নিতে হবে, যে কে আমাকে টাকা দিবে আর কে আমাকে টাকা দিবে না। প্রথম হচ্ছে লিড। আপনি কত ভালো লিড জেনারেট করতে পারেন। যেমন ঢাকা ইউনিভার্সিটি কি করে? ওরা কিন্তু কি করে, ওদের কাছে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করে ইন্টারের পর। তারা ওরা লিড জেনারেট করলো কিন্তু খুব সুন্দর। এরপরে ছাকনি দিয়ে বাছাই করে, প্রসপেক্টিং করে, মানে বাছাই করে ভালো লিডগুলোকে তাদের কাছে রেখে দিল, আর বাকিগুলো ঠিক আছে, তোমরা টাটা বাই বাই। আচ্ছা, তো আপনাকেও সেলসও সেম সিস্টেমটাই করতে হবে। লিড আপনার কাছে হিউজ আসবে, কিন্তু এমন কি সিস্টেম করবেন, ফিল্টার করে ওদেরকে আলাদা করে ফেলতে হবে, যে কে আমার সময় নষ্ট করবে আর কে আমার সময় নষ্ট করবে না। হাই টিকিটে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো হাই টিকিটে আপনি ধরেন এমনও আছে যারা 10টা কাস্টমারের সাথে কথা বলে 2টা সেল করে। এমনও আছে আমি দেখছি 2 মাস ধরে কথাই বলতেছে, একটা সেলও করতে পারেনি। আচ্ছা, এগুলো আসলে সাইকোলজিক্যাল ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার। করার ক্ষেত্রে সে ভুল করেছে। হ্যাঁ, লিড কালেক্ট করার ক্ষেত্রে লিড কালেক্ট হয়তো বা তার ঠিক আছে, কিন্তু সে ফিল্টার করতে ভুল করতেছে, অথবা লিডই সে ভালো কালেক্ট করতে পারতেছে না, এই যার কারণে ফিল্টার তো দূরের কথা। তো লিড ভালো হইলে ফিল্টার ভালো হবে, ফিল্টার ভালো হইলে আপনার সিআরএম ভালো হবে, ফলো আপ ভালো হবে, অবজেকশন কমে যাবে, সেল ক্লোজ তাড়াতাড়ি হবে। বড় বড় মার্কেটিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে আপনি এখন পর্যন্ত যদি আমি একটু সংখ্যা জানতে চাই, কি পরিমাণ ট্রেনিং করেছেন, বা কি পরিমাণ এই হাই টিকিটের উপরে কি পরিমাণ আপনি ট্রেন আপ করেছেন তাদেরকে? এ পর্যন্ত আমাদের হাই টিকিট ক্লোজিং ব্যাচ মানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে করিয়েছি, কয়েকটা রিয়েল এস্টেটে করিয়েছি, রিয়েল এস্টেটে বেশি,
তারপরে হচ্ছে আপনার B2B সেলস করে এরকম বেশি, মেডিকেল ইকুইপমেন্ট সেল করতেছে এরকম প্রতিষ্ঠান আছে, আর্কিটেকচার সার্ভিস দিচ্ছে এরকম আছে, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্ট, ইন্স্যুরেন্সের বিভিন্ন কোম্পানি আছে। তো সব মিলিয়ে প্রায় 1500-2000-এর উপরে এমপ্লয়ি হবে যাদেরকে আমি হাই টিকিট কোচিং করিয়েছি। একটা প্রতিষ্ঠান যাদের 15 জন, 20 জন বা 100 জন হ্যাঁ, এরকম মার্কেটার আছে, তাদেরকে আপনি এই কোচিংগুলো ট্রেনিংগুলো, এই যেমন কোচিংগুলো কালকে এক ভদ্রলোক ফোন দিয়েছে বরিশাল থেকে, নাম বলবো না, তো ওনাদের 15,000 নেটওয়ার্ক মার্কেটিং এর লোকজন আছে। তো আবার আরেকটা অফার আসছে সাভার থেকে, ওনারা বলতেছে যে স্যার আমার 200 জন লোককে নিয়ে আপনাকে নিয়ে কক্সবাজার যাবো, কক্সবাজারে গিয়ে তাদেরকে ট্রেনিং হবে 3 দিন, ঢাকায় হবে 1 দিন। তো এইরকম অফারগুলোই আসে জানতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ তারা আপনার কাছ থেকে ট্রেন্ড আপ হয়ে তখন দেখা যায় যে একজন কাস্টমারকে মোটিভেট করা বলি বা ইনফ্লুয়েন্স করা বলি, ইনফ্লুয়েন্স করা বা টিকিটটাকে ক্লোজ করা আর কি, ক্লোজ করার কাজগুলো তারা করছে। কিন্তু যারা আসলে একেবারেই ইনিশিয়াল স্টেজে থাকে, একজন সেলসম্যান, একজন জুনিয়র সেলসম্যান, হ্যাঁ, তাকে যদি আমরা একটা অফার করি যে সে আসলে কোম্পানির একদম হেড অফ সেলস হতে চায়, তাকে আসলে কোন পলিসির মধ্যে দিয়ে যেতে হবে? চমৎকার একটা প্রশ্ন করছেন। আমি আসলে যারা একদম জুনিয়র আছে তাদের জন্যই বলতেছি। ব্যাপারটা হচ্ছে সবার প্রথম আপনাকে না 6টা জিনিস বুঝতে হবে। এই 6টা জিনিস হচ্ছে বিজনেসের 90% ব্যাকবোন। এই 6টা জিনিস একজন জুনিয়র সেলসম্যান তার অভিজ্ঞতাও যদি সেই রকম না থাকে, কিন্তু এই 6টা জিনিস যদি সে ক্র্যাক করতে পারে, তাহলে সে একদিন টপ অফ দ্য বিজনেস হইতে পারে। এবং কারো যদি পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও যদি খুব খারাপ থাকে, কিন্তু এই 6টা জিনিস যদি তার কন্ট্রোলে থাকে, সে টপ অফ দ্য বিজনেস হইতে পারবে একদিন। কিভাবে আমি বলি আপনাকে। 1 নাম্বার বলছি আমি লিড জেনারেশন। যদি লিড জেনারেশন সে ভালো বুঝতে পারে, দেখেন ইনপুট ভালো, আউটপুট ভালো, লিড ভালো, ক্লোজিং খুব ভালো হবে। 1 নাম্বার লিড জেনারেশন। 2 নাম্বার হচ্ছে আপনার 2 নাম্বার হচ্ছে লিডটা জেনারেট করলেন, লিড জেনারেট করার পর আপনাকে প্রসপেক্টিং করতে হবে। একদম ফ্রেশ যারা শুনতেছেন তাদের জন্য বলতেছি কিন্তু, লিড জেনারেশন তারপরে প্রসপেক্টিং। 3 নাম্বার হচ্ছে এই যে জেনারেট করলেন, প্রসপেক্ট করলেন, প্রশ্ন করলেন, এটাকে ডকুমেন্ট করতে হবে। এনাকে আমি নেক্সট কবে মিটিং করব, ইনি কি কি বললো, এটাকে বলে সিআরএম বলে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। 4 নাম্বার হচ্ছে সিআরএম করলেন, 4 নাম্বার এবং 5 নাম্বার প্যারালালি যাবে, ফলো আপ কবে করব। আর এর অবজেকশন কি কি আছে, এর প্রাইস নিয়ে অবজেকশন দেখাতে পারে, এর টাইম নিয়ে অবজেকশন দেখাতে পারে, আজকে কিনবো না ভাই কালকে কিনবো। এর ডিসিশন নিয়ে অবজেকশন দেখাতে পারে যে ভাই না আমার ওয়াইফ নিষেধ করতেছে, আমি এখন কিনবো না, অফিসের বাসায় একটু আলাপ করে দেখি, বা অফিসের বস এখন রাজি না। ডিসিশন অবজেকশন হ্যান্ডেল করবেন কিভাবে। তো এরকম 5টা গেল, লাস্টেরটা হচ্ছে আপনি ক্লোজ করবেন কিভাবে। এই 6টা জিনিস যদি কারো কন্ট্রোলে থাকে, একদম ফ্রেশ জুনিয়র সেলসম্যান, সে আগামী 1 থেকে 2 বছরে তার লাইফে এমন ইউটার্ন নিতে পারবে, সে কখনোই স্বপ্নে কল্পনা করতে পারবে না। এই 6টা জিনিস কন্ট্রোলে থাকতে হবে। এই 6টা জিনিস বিজনেসের ব্যাকবোন। বড় বড় লিডার যারা 2 লাখ 3 লাখ টাকা বেতন পায়, তারা এই 6টা জিনিসই দেখতে হিমশিম খেয়ে যায়। এই 6টা জিনিসে ফুল ফোকাস থাকতে হবে। একটু ফোকাস এলোমেলো হয়ে গেলে, দেখেন আপনি যদি লিড জেনারেশনে এলোমেলো করে দেন, সব এলোমেলো হয়ে যাবে। আবার লিড ভালো করলেন, প্রসপেক্টিং ভালো করলেন, সিআরএম করলেন না, সব এলোমেলো হয়ে যাবে। তো 6টাতে ফোকাস থাকতে হবে একদম। তাহলে হাই টিকেট একজন যিনি কনজিউম করবেন, তিনি তো আসলে ডিসিশন নিতে অনেক সময় নেবেন, এটাই তো নরমাল। 2-3 মাস 4 মাস সময় নেয়। তো একজন জুনিয়র সেলসম্যান তিনি কিভাবে তার সময়টাকে মিনিমাইজ করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে? ওই যে এখানেই তাকে কাজের কয়েকটা প্রশ্ন আগেই করে ফেলতে হবে, যে ক্লায়েন্টের বাজেট আছে কিনা। প্রথমে আমি একটা সূত্র দিতে পারি, এটা অ্যাভেলেবেল আছে। ব্যান্ড নামে একটা টেকনিক আছে, BANT। বিতে বাজেট, এতে হচ্ছে কাস্টমারের প্রথমে হচ্ছে বাজেট আছে কিনা, এমন কি প্রশ্ন করব কাস্টমারের বাজেট আছে কিনা, এটা আমি বের করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে এমন কি প্রশ্ন করব ওই কাস্টমারের ডিসিশন নেওয়ার অথরিটি আছে কিনা, সেটা আমি বের করার চেষ্টা করব। এমন কি প্রশ্ন করব ওই কাস্টমারের নিড আছে কিনা, সেটা বের করার চেষ্টা করব। এবং 4 নম্বর হচ্ছে এমন কি প্রশ্ন করব ওই কাস্টমারের টাইমলাইন কত দিনের মধ্যে নিতে পারে। তো এই 4টার মধ্যে যখন 4টাই ক্লিক হয়ে যাবে, আপনার সেলসটা যেখানে 4 মাস হওয়ার কথা, সেটা আপনার 1.5 মাস 1 মাসের মধ্যেই হয়ে যাবে। আমরা এই 4টা প্রশ্নই ঠিকমতো করতে পারি না কাস্টমারকে। এই 4টা প্রশ্ন আপনি চ্যাটজিপিটিকে দিবেন, আপনার একটা ব্রোশিয়ার নিয়ে গিয়ে চ্যাটজিপিটিতে গিয়ে দেন, দিয়ে বলেন যে ব্যান্ড অনুযায়ী আমাকে এখানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি করে দাও, ও সুন্দর সুন্দর প্রশ্ন আপনাকে তৈরি করে দেবে। এগুলোই কাস্টমারকে করেন, দেখবেন কাস্টমার কে আপনাকে বিজনেস দিবে আর দিবে না আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এমনিতে একটা প্রতিষ্ঠান যখন তার সেলসের জন্য বিভিন্ন এমপ্লয়ি নেয়, তখন তো তাদেরকে যতটুকু সম্ভব তারা ট্রেন্ড আপ করে, বাট ইন্ডিভিজুয়ালি একজন সেলসম্যান তিনি কি নিজেকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, নিজেকে আরেকটু ভালো করার জন্য তার কি কোনো পড়াশোনা বা এমন কোনো সুযোগ আছে? ডেফিনেটলি, এটা একদম চরম সত্য কথা। অবশ্যই তাকে এটা করতে হবে। দেখেন, হয়তো বলেই একটা কথা বলা হয়ে থাকে, যেদিন থেকে আপনি লার্নিং বাদ দিয়ে দিবেন, প্রতিদিন কিন্তু আপনি 1% করে নিচের দিকে পড়ে যাচ্ছেন। চিন্তা করতে হবে প্রতিদিন 1% করে কীভাবে উপরের দিকে যাওয়া যায়।
যদি প্রতিষ্ঠান আপনার জন্য লার্নিং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, ওই যে আমরা না কি করি, আপনারা বিডি জবস আমরা সিবি দেখি, বিডি জবসের মধ্যে সিবিতে অনেক কোম্পানি লিখে দেয় যে তোমার কেরিয়ার গ্রোথের জন্য আমরা কিন্তু তোমাকে লার্নিং দিব, ট্রেনিং দিব, অনেকে একদম স্পষ্ট করে কিন্তু লিখে দেয়। তো যারা একদম ফ্রেশ তাদেরকে বলতেছি, আপনারা যখন কোনো কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেখবেন, আপনারা এইটাও কিন্তু খেয়াল করে দেখবেন যে ওই কোম্পানি আপনার লার্নিং এর দায়িত্বটা নিচ্ছে কিনা, ওই কোম্পানি আপনার কেরিয়ার গ্রোথের দায়িত্বটা নিচ্ছে কিনা। যদি নিয়ে থাকে, যদি রেগুলার ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে, তাহলে কোম্পানি খুবই ভালো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি ওই কোম্পানি থেকে, কোম্পানির মাঝে মাঝে বাজেট থাকে না বা কোম্পানিতে ভালো এইচআর থাকে না, তো আপনাকে তখন ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে এটা করতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই, নাহলে তো আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনার করবে এআই কে জিজ্ঞেস করবে না, এগুলো ওয়ার্কশপ করতে হবে আপনাকে। ট্রেনিং এর জন্য বিভিন্ন ধরনের ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে, সেখান থেকে আপনাকে লার্নিং নিতে হবে। অনেকে সিরিজ ভিডিও দিয়ে দেয় সেলসের উপরে, বিজনেসের উপরে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে। এআই থেকেও আপনি বেসিক ইনফরমেশন নিতে পারবেন। আচ্ছা, কিন্তু এই ইনফরমেশনগুলোকে আপনাকে শিখে 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 ব্যবহার করে করে শিখতে হবে। এমন কোনো ওয়ে আছে যেখানে একজন ব্যক্তি এনরোল করলেন এবং এই ট্রেনিং সেশনগুলো তারা সেখান থেকে নিয়ে নিলেন? ইনরোল বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন কোর্স বিক্রি করে, সেখান থেকেও কেউ চাইলে নিতে পারে। আবার আমাদের ওয়েবসাইটে বেশ কিছু অল্প টাকায় অনেকে শিখতে পারে, একদম একদম অল্প, একদম লো ফিসে তারা এগুলো শিখতে পারবে। ইভেন কি আমার ফেসবুকে আমি সেলস রিলেটেড কমপক্ষে 200-র উপরে ভিডিও দিয়েছি, তারা ফ্রিতে সেগুলো সুন্দরভাবে দেখতে পারবে। এবং আমার ওই ভিডিওগুলো প্রায় 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত ভিউ আছে। আচ্ছা, এবং অনেকেই ভালো ভালো কমেন্ট করতেছে যে নেক্সট ভিডিও কবে আসবে, বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে। এখান থেকেও শেখার একটা বড় সোর্স আছে। আরও বিভিন্ন ধরনের পডকাস্ট আছে সেলস রিলেটেড হয়, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওখান থেকে দেখেও তো সে কিন্তু শিখতে পারে। হাই টিকেটের ক্ষেত্রে মাইন্ডসেটের ভূমিকা কতটুকু? হাই টিকিটের মাইন্ডসেট তো সব থেকে বড় ভূমিকা বেশি, কারণ এখানে আপনাকে ক্লায়েন্ট প্রচুর বিরক্ত করবে, এখানে আপনাকে অবজেকশন প্রচুর হ্যান্ডেল করতে হইতে পারে। ক্লায়েন্টের এমন ব্যবহার আছে, আপনার চোখ দিয়ে পানিও চলে আসতে পারে। এমন একটা ক্লায়েন্ট আছে, আপনি মিটিংয়ে গেলেন, সকাল 10টায় ডাকছে, সে আপনাকে বিকাল 4টায় মিটিং করার জন্য ওয়েট করালো। তো মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আপনি কীভাবে ওইখানে সামাল দিবেন? তো স্কিল পরে আসবে। আমার বক্তব্যে একটা জিনিসই ক্লিয়ার, স্কিল পরে, আগে মাইন্ডসেট। স্কিল সেটের হিসাব অনেক পরে, মাইন্ডসেট আগে প্রিপেয়ার করেন বস, স্কিল অটোমেটিকলি গ্রো করবে। এখন একজন সিও তিনি তার কোম্পানির মার্কেটিং এর জন্য এই মুহূর্তে ফোকাস করবে কোথায়? অনলাইন মার্কেটিং নাকি অফলাইন মার্কেটিং? দেখেন, এইটা প্রশ্নের খুব সহজ উত্তর হচ্ছে তার কাস্টমার কোথায় থাকে। যেমন আমি আপনাকে একটা চমৎকার কথা বলি, এমনও উদ্যোক্তাকে আমি দেখেছি যে সে ফেসবুকে $200 ঢালতেছে, কিন্তু লিঙ্কডিনে যদি সে $50 ইনভেস্ট করতো, বিশাল বড় বিজনেস আসতো। আসলে সে ইনিশিয়াল স্টেজে সে না আসলে এত ব্যস্ত থাকে বিভিন্ন ঝামেলায়, প্রোডাক্টের ঝামেলা, সাপ্লাইয়ের ঝামেলা, পেমেন্টের ঝামেলা, এই ইস্যু, ব্র্যান্ডিংয়ের ইস্যু, লোগোর ইস্যু, সে আসলে এত ঝামেলা থাকে, তার রাইট কাস্টমারটা কোথায় আছে সে সেটাই বুঝতে পারে না। এই জন্য রাইট কাস্টমার কোথায় থাকে আপনি দেখবেন খেয়াল করে, কিছু গাড়ির কোম্পানি আছে, দামি দামি গাড়ির কোম্পানি, ওরা টেলিভিশনে অ্যাডই দেয় না, কারণ টেলিভিশন যারা দেখে তারা ওদের কাস্টমার না। ঠিক আছে? তো এইরকম আপনাকে বুঝতে হবে আপনার রাইট কাস্টমার কোথায় থাকে। কথার কথা, আপনি একটা উদাহরণ দিই, কথার কথা আমি ধরেন বলি, আপনি বাংলাদেশের পত্রিকা এবং টিভি চ্যানেলের আছে কতগুলো, আমরা ধরেন 200টা আছে বা 300টা আছে, আপনি প্রত্যেকটা পত্রিকা এবং টিভি চ্যানেলের সম্পাদককে টার্গেট করবেন। ধরেন 1000 সম্পাদক এবং মালিক আছে, এরা কোথায় থাকে? এরা 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 কোনো না কোনো সপ্তাহে 5 স্টার হোটেলে গিয়ে কোনো না কোনো পার্টি করবে বা মিটিং করবে। আচ্ছা, তো এরা কোথায় থাকতেছে, এরা কোথা থেকে এরা ইনফ্লুয়েন্স হয়, সেই জায়গায় গিয়ে আপনাকে আগে মার্কেটিংটা করতে হবে, সেই জায়গায় গিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে এরা যেখানে থাকে সেখানে গিয়ে আপনাকে কন্টেন্ট করতে হবে। তাহলে এরা যেহেতু 5 স্টার হোটেলে গিয়ে সেমিনার করে, 5 স্টার হোটেলে গিয়ে ওঠা বসা করে, তাহলে 5 স্টার হোটেলে আপনাকে একটা ব্যানার টানায় দিতে হবে। আচ্ছা, আপনি এদেরকে ফেসবুকে পাবেন না, এরা ফেসবুকে বেশি টাইম ওয়েস্ট করবে না। আবার এদেরকে আপনি ইমেলে পাইতে পারেন, কিন্তু ইমেলে আপনার রিপ্লাই নাও দিতে পারে, কোল্ড ইমেল আউটরিচ বা হচ্ছে সিস্টেম থাকে আর কি। অর্থাৎ আপনার কাস্টমার কোথায় আছে, এটাই খুবই ইম্পর্টেন্ট বিষয়। কোনো বই অথবা কোনো ভিডিও সাজেস্ট করবেন যারা হ্যাঁ, মার্কেটিং ডেফিনেটলি। শিখতে চায়? মার্কেটিং এর জন্য আমার মতে সব থেকে সেরা বই হচ্ছে, আমি ওটা থেকে এখনো শিখি, ডক্টর মিজানুর রহমান। উনি রংপুর ইউনিভার্সিটির, রোকা ইউনিভার্সিটির ভিসি ছিল এবং জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিরও উনি মার্কেটিং ছিল। ওনার একটা বই আছে বাজারজাতকরণ এবং ব্যবস্থাপনা, বাংলা ভাষায়। ওখান থেকে একটা পুরাতন মডেল, কিন্তু অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, হ্যাঁ ভিসি কিনা আমি জানি না, সঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে, বাট ডক্টর মিজানুর রহমান নাম। উনি বাজারজাতকরণ ব্যবস্থাপনা, ফিলিপ কটলারের বইটাকে বাংলায় সুন্দর করে ট্রান্সলেট করে লিখেছে। এই বইটা খুবই সুন্দর, এটা বই যে কেউ পড়তে পারে, আমার সাজেশন। আর আজকালকার মার্কেটিংয়ের জন্য ধরেন আপনার
পার্পেল কাউ নামে একটা বই আছে, এই বইটা যে কেউ পড়তে পারে, এখান থেকে মার্কেটিংয়ের অনেক নলেজ পাওয়া যাবে। এরকম আরও বেশ কিছু বই আছে, আপনি জাস্ট এআইকে বললেই হবে যে আমি 20টা বই আমাকে সাজেস্ট করো, এআই আমার থেকে আরও সুন্দর সুন্দর সাজেস্ট করতে পারে। মার্কেটিংটাকে আরো বেশি প্রোডাক্টিভ করা যায় কিভাবে? মার্কেটিংটাকে প্রোডাক্টিভ, যে কোনো কিছু প্রোডাক্টিভ করার জন্য একটা সূত্র আছে। কি সূত্র? হচ্ছে আপনি যদি কোনো কিছুকে পরিমাপ করতে না পারেন, সেখানে জীবনও কোনো দিন ইম্প্রুভমেন্ট করতে পারবেন না। এটা খুব বড় ডিসকাশন হবে। যেমন আপনার ডায়াবেটিস ধরা পড়লো, আমার ডায়াবেটিস ধরা পড়লো, এখন আমি যদি ডায়াবেটিসটা পরিমাপ না করি, তাহলে আমি বুঝবো কীভাবে, এখানে ইম্প্রুভ করবো কীভাবে। তো মার্কেটিংয়েরও আপনাকে পরিমাপ করতে হবে কিছু কিছু জায়গা। যেমন একটা কাস্টমার আনতে আমার কত টাকা খরচ পড়ে, এইটাকে পরিমাপ করতে হবে। এটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এর মার্কেটিংয়ের নামে এটাকে বলে ক্যাক। একটা কাস্টমার আনতে আমার কত টাকা খরচ পড়লো, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এইটা আপনাকে পরিমাপ করতে হবে। 2, কাস্টমারটা আমার সাথে কতদিন বিজনেস দিল, একবার দিল নাকি 2বার দিল নাকি 3বার দিল নাকি 8বার দিল, এইটাকে পরিমাপ করতে হবে। এই 2টা জিনিস সবার আগে আপনাকে পরিমাপ করতে হবে। এই 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 2টা জিনিস যদি আপনি ঠিকভাবে পরিমাপ করতে পারেন, আর এরপর আরেকটা জিনিস আপনাকে পরিমাপ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাস্টমার তো আমাকে বিজনেস দিল, সে কি আমার কথা মানুষকে বলে বেড়াচ্ছে কিনা, এইটাও পরিমাপ করতে হবে। যে 2000 কাস্টমার আমাকে 6 মাসে বিজনেস দিছে, এর মধ্যে মাত্র 30 জন আমার কথা মানুষকে বলে বেড়াচ্ছে, তার মানে মানুষকে বলে বেড়ানোর হারটা অনেক কম। কিন্তু সে আমার কাস্টমার, কিন্তু মানুষকে বলতেছে না, তার মানে মানুষকে যদি বলে বেড়ায় তাহলে আমাকে আর মার্কেটিং করা লাগে না। দেখেন একটা কথা বলি, ওই সিনেমাটাই ভাইরাল হয় যেটা মুখে মুখে মানুষ প্রচার করে। আপনি যখন কোনো সিনেমা দেখে থাকবেন, ধরেন হুমায়ুন আহমেদের কোনো একটা সিনেমা বা কোনো একটা মুভি আমরা যদি দেখি, যে আয়নাবাজি বা বিভিন্ন ধরনের মুভি থাকে, ওই মুভিটা যখন হিট হয় মুখে মুখে কিন্তু বেশি প্রচার হয়, তুমি ওই মুভিটা দেখোনি, খুব মজা, দেখে আসো। প্রডিউসার আর কোনো কিছুই জানে, আমরা দেখতেছি, আমরা আমাদের বন্ধু বান্ধব কোথায় গেছিলি, যে আমি তো ওই মুভিটা দেখতে গেছিলাম, হ্যাঁ আমরাও যাবো একদিন, মুভিটা অনেক সুন্দর, জোস। তো মুখে মুখে মার্কেটিং এর উপর পৃথিবীর বেস্ট মার্কেটিং নেই। এটা তো তখনই হবে যখন আমার প্রোডাক্টটা ভালো হবে, প্রোডাক্ট ভালো হবে, এবং যখন আপনার কাস্টমারও আপনার কথা বলবে, যদি আপনি কাস্টমারকে কোনো না কোনো বেনিফিট দেন, কাস্টমারকে বলবেন যে ঠিক আছে তুমি বলো, তোমাকে আমি কিছু এক্সট্রা গিফট দিব, করা যায় এগুলো। এখন ডিজিটাল টুলসের মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন যে কোনো কিছু। তো মার্কেটিং সফল করার এই কয়েকটা টুল বললাম আমি আপনাকে, যে কাস্টমার আনার খরচ কত, এটা সবার আগে ক্যালকুলেশন করতে হবে। যেমন অনেক উদ্যোক্তা না আমাকে প্রশ্ন করে যে বস আমি তো মার্কেটিং করতে ভয় পাই, কি করব? আমি তখন জিজ্ঞাসা করি আপনার প্রোডাক্টের দাম কত? তখন বলে বস আমার প্রোডাক্টের দাম তো 5000 টাকা। তো আপনার প্রোডাক্টের দাম 5000, ঠিক আছে, আপনি ক্রিয়েটিভ মার্কেটিং করার পিছনে খরচ করেন এবং আপনার কাস্টমার যেখানে আছে সেইখানে পৌঁছানোর ব্যবস্থা করেন। এই 2টা করলে তো আমার অনেক টাকা হয়ে যায়, 20 লাখ টাকা হয়ে যায়। আমি বললাম যে 20 লাখ টাকা যদি 2 মাসে যায় যাক, কিন্তু ওখান থেকে কাস্টমার পেলেন কয়টা কাস্টমার পেলেন আর খরচ করলেন কত? তখন দেখা যাবে যে আপনি আপনার প্রোডাক্টের দাম 5000 আর আপনি কাস্টমারের পিছনে খরচই করলো গেল আপনার 2500 টাকা, তাহলে আপনি তারপরেও তো 2500 টাকা লাভ করলেন। কিন্তু ওই কাস্টমার যখন 2বার 3বার 4বার কিনবে, দ্বিতীয় টাইম তো আর আপনাকে মার্কেটিং করা লাগতেছে না। তো এটাকে বলা হয় কাস্টমার আনতে কত খরচ পড়লো আর ওই কাস্টমার আমার কাছে কতদিন ধরে বিজনেস করলো। এই 2টা যদি কেউ ঠিক মতো কম্বাইন করতে পারে, যে কেউ সুন্দরভাবেই বিজনেস করতে পারে। বাট এই জিনিসগুলো অনেকে অ্যাপ্লাই করতে পারে না। অর্থাৎ একটা ভালো কমিউনিকেশন যদি আমি গ্রো করতে পারি, তাহলে একটা কাস্টমারকে রিপিটেড কাস্টমার হিসেবে ডেফিনেটলি করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কি কোনো মানে কোনো সমস্যা আছে মার্কেটিং এর ক্ষেত্রে? কোনো, আমি যদি এইভাবে জিজ্ঞেস করি যে মার্কেটিং এর ক্ষেত্রে আসলে বড় বাধা কোথায়, কেন আমরা মার্কেটিং এ ব্যর্থ হচ্ছি? মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে, দেখেন এটা আমি এইভাবে বলবো, মার্কেটিং করার আগে অনেকেই কাস্টমারকেই বোঝে না। কাস্টমারকে না বোঝা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। না বুঝেই কি করে, সে আরেকজনের কপি করার চেষ্টা করে, যে আমি একটা আচারের ব্র্যান্ড লঞ্চ করব বা আমি একটা চকলেটের ব্র্যান্ড লঞ্চ করব, আমার কম্পিটিশন তো ফেসবুকে ভালো করতেছে, ও সেম ভুলটাই করতে যায়। তো সব থেকে বড় যে ভুলগুলোর মধ্যে একটা হচ্ছে সে কাস্টমারকে ঠিকমতো চিনতেছেন না, কাস্টমার কোন প্রাইস পয়েন্টে প্রোডাক্ট কিনতে পারে, তারপর হচ্ছে কাস্টমার কোথায় থাকে, তারপর হচ্ছে কাস্টমার আসলে বার্গেনার নাকি কাস্টমার অ্যাডভান্স টাকা দিতে রাজি হবে। এই জিনিসগুলো না সে অনেকেই আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা আমাদের মতো করে ক্যাম্পেইন চালাচ্ছি। আর একটা মজার জিনিস বলি আপনাকে শোনেন, মার্কেটিং ফেল করার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একজনের রোল না, ওই প্রোডাক্টটার কেনার ক্ষেত্রে আরও 3-4 জনের রোল থাকে। সিম্পল উদাহরণ দিয়ে দিই, আমি আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের বিজ্ঞাপন বলি, আপনি এটাতেই বুঝতে পারবেন। একবার পেস্টিস কোম্পানি, পেস্টিস প্রেশার কুকার, আপনি নাম শুনছেন, পেস্টিস প্রেশার কুকারের একটা অ্যাড আছে, অ্যাডটা খুবই ভাইরাল হয়েছে। তো পেস্টিস প্রেশার কুকার একটা হাজব্যান্ড ওয়াইফ কিনতে গেছে। তো এখন হাজব্যান্ড
দোকানদারকে বললো ভাই প্রেশার কুকার দেখেন, তো দোকানদার কি বললো জানেন, আপনি কি আপনার ওয়াইফকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে প্রেস্টিজ প্রেশার কুকার আপনার জন্য। এখন হাজব্যান্ড ওয়াইফের দিকে তাকায় আছে, ওয়াইফও হাজব্যান্ডের দিকে তাকায় আছে। তো এতে কি হলো, দোকানদার এক ঢিলে দুই পাখি মারলো। ইনফ্লুয়েন্সার যে তাকেও ধরলো, যে পকেট থেকে টাকা বের করবে তাকেও ধরলো। তো একটা প্রোডাক্ট বিক্রির পিছনে 4-5 জনের রোল থাকে। যে ব্যবহার করবে সে, ইনফ্লুয়েন্সকারী, ডিসাইডার, বায়ার আর গেটকিপার, এই 4-5 জন থাকে। আপনি যদি একজনকে টার্গেট করে ক্যাম্পেইন করেন, ওই যে বলে না যে আমি অনেক টাকা বুস্টিং করি ফেসবুকে, $2,000 $3,000 বুস্টিং করি, বস সেল কমে যাচ্ছে। সেল কমে যাওয়ার কারণেই তো বস তোমার এইটা, তোমার কাস্টমারের সাথে যে আরো 4 জন থাকে তুমি তো তাদেরকে ধরতেছো না। প্রেস্টিজের উদাহরণটা দিলাম, দোকানদার একেবারে 2 জনকে ধরছে। এখন ওয়াইফ যদি প্রেস্টিজ না কেনে, হাজব্যান্ডকে বলবে তুমি তো তাহলে আমাকে ভালোবাসো না। আবার হাজব্যান্ড যদি প্রেস্টিজ কিনে দেয়, তাহলে ওয়াইফ বললো কি, তুমিই আমাকে ভালোবাসো। বাস, দোকানদার 2 জনকে ধরে ফেলছে। আপনাকেও এই গেমটা খেলতে হবে। আপনাকেও বুঝতে হবে যে আমি একজনকে যদি টার্গেট করি, খালি কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি, আমার কাজে দিবে না। ফেসবুকও এখন এগুলো বুঝে গেছে। তো আপনি ওই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আরো যে 4-5 জন জড়িত থাকে, ওদেরকে বলা হয় ডিসিশন মেকিং ইউনিট। একটা ডিসিশন মেকিং ইউনিটে কিন্তু 4-5 জন থাকে, ওদেরকেও আপনাকে ধরতে হবে। আরেকটা উদাহরণ দিতে পারি, যেহেতু প্রসঙ্গ আসলো, ধরেন আপনি মোবাইল কিনতে গেছেন, আপনার বন্ধু বলল তুমি শাওমি ফোনটা নাও, শাওমি ফোন আমি ব্যবহার করতেছি, খুবই ভালো হবে। আপনি আপনার বন্ধুর কথা শুনে ইনফ্লুয়েন্স হলেন, দোকানে গেলেন, দোকানদার বলল ভাই শাওমির বিগত 7 দিন ধরে খুবই বাজে রিপুটেশন আসতেছে, আমার কাছে রিয়েলমি আছে বা অপ্পো আছে, এই প্রোডাক্টটা তুমি নাও। তাহলে আপনি চিন্তা করে গেলেন শাওমি নিব, আপনিও টাকা নিয়ে গেছেন শাওমি নিব, আপনার মাও টাকা দিয়ে দিছে, বায়ার আপনার বাবা বায়ার ধরেন উনিও টাকা দিল, দোকানদার কিন্তু গিয়ে লাস্টে গেমটা চেঞ্জ করে দিল। তার মানে একটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে যে কয়জনের রোল থাকে, সবাইকে আপনাকে ক্যালকুলেশন করে মার্কেটিং করতে হবে। এইটা যদি কেউ করতে না পারে, পাক্কা তার মার্কেটিং ব্যর্থ হবে। আপনি যে বললেন না যে মার্কেটিং এ উদ্যোক্তারা কোথায় কোথায় ভুল করে, আমি আপনাকে ফর্মুলা দিয়ে দিলাম। আচ্ছা, একটা বিজনেসকে ডেভেলপ করার ফর্মুলা দেন এবার। আচ্ছা, বিজনেসকে ডেভেলপ করার ফর্মুলা তো অসংখ্য আছে, বাট আমি কয়েকটা পয়েন্ট বলি। 1 নাম্বার হচ্ছে, এটা আমরা সবাই জানি, যত বেশি কাস্টমার আনবো তত বেশি বিজনেস আসবে। এটা 1 নাম্বার। আমি যদি কাস্টমার আনতে না পারি, তাহলে 2 নাম্বার কি হবে? 1 নাম্বার কি, বেশি কাস্টমার বেশি বিজনেস। 2 নাম্বার হচ্ছে বেশি ট্রানজ্যাকশন বেশি বিজনেস। মানে কাস্টমার বাড়লো না, কিন্তু ট্রানজ্যাকশনটা বাড়াই দিলাম ওই আগের কাস্টমারগুলোর কাছে। আগে উনি নিত 100 টাকার প্রোডাক্ট, এখন ওনাকে আমি করছি 1500 টাকা 200 টাকার প্রোডাক্ট, তার মানে আমার রেভিনিউ বাড়লো। অনেক মুদির দোকান কিন্তু কাস্টমার বাড়াইতে পারে না, তাদের উচিত কি ট্রানজ্যাকশনটা যাতে বাড়ে দেয়। 3 নাম্বারটা হচ্ছে কি, তাহলে প্রথমটা কি, বেশি কাস্টমার বেশি টাকা। 2 নাম্বারটা কি, বেশি ট্রানজ্যাকশন বেশি টাকা। 3 নাম্বারটা হচ্ছে বেশি ফ্রিকুয়েন্ট কাস্টমার। আগে সে মাসে আমার দোকানে আসতো 2 বার, এবার মাসে আমি আমার বিজনেসে তাকে নিয়ে আসতেছি 8 বার। আচ্ছা, তাহলে 1 গেল, 2 গেল, 3 বুঝলাম। 4 নাম্বারটা হচ্ছে কৌশলগতভাবে কি আমি কি প্রাইসিং বাড়াইতে পারি, আগে না কৌশলগতভাবে কোনো একটা ভ্যালু অ্যাড করে। সেম 100টা কাস্টমারই আছে, আমি একটু ভ্যালু অ্যাড করে প্রাইসিংটা বাড়াই দিলাম, বেশি রেভিনিউ। 4টা গেল। আরেকটা ফর্মুলা, লাস্ট 5টা পয়েন্ট। আগে আপনি প্রোডাক্ট বেচতেছেন 2টা, এবার প্রোডাক্ট লাইন অ্যাড করে দিলেন 8টা, তাহলে 2 আর 8 কত হলো, 10টা। আগে 2টা প্রোডাক্ট দিয়ে সেল করতেন 20,000 টাকা, এখন 8টা প্রোডাক্ট নতুন অ্যাড করে দিলেন, সেল আসলো আপনার 1.5 লাখ টাকা। তাহলে এই 5টা টুলস আমি আপনাকে শেখালাম। বেশি কাস্টমার, বেশি ট্রানজ্যাকশন, বেশি ফ্রিকুয়েন্ট কাস্টমার, মানে ওনাকে ঘন ঘন কীভাবে দোকানে আনানো যায়। 4 হচ্ছে প্রাইস পয়েন্ট একটু স্ট্র্যাটেজিক্যালি বাড়ানো ভ্যালু দিয়ে, আর 5 নাম্বার হচ্ছে প্রোডাক্ট লাইন অ্যাড করা। এছাড়া 6 নাম্বার কোনো ফর্মুলাই নেই, এই 5টাই ফর্মুলা। এই ফর্মুলাগুলো হয়তো গ্রামাটিক্যালি অনেকে জানেন না, কিন্তু অনেকভাবে নিজেরা ইউজ করেন। হ্যাঁ, কিন্তু বাট আজকে দেখার পর অনেকের মাথা খুলে যাবে যে আমি তো তাহলে আগে বেশি কাস্টমার পিছনে দৌড়াইতাম, এখন বেশি কাস্টমার পিছনে না দৌড়ে আমি লয়াল কিভাবে বানাবো, যাতে ও আমাকে আরো অল্প কাস্টমার কিন্তু বেশি বিজনেস দিবে। দেখেন, একটা সত্য কথা আছে, নতুন কাস্টমার আনার থেকে পুরাতন কাস্টমার সাথে বিজনেস করলে 7 গুণ টাকা কম খরচ হয়। নতুন কাস্টমার আপনি বুঝাবেন, ভাই নেও, মার্কেটিং করবেন, ওর জন্য কন্টেন্ট তৈরি করবেন, ওর জন্য বুস্টিং করবেন, ওর জন্য করবেন, ও করবেন, সেলস টিম হায়ার করবেন, 7 গুণ টাকা খরচ পড়বে। আর পুরাতন কাস্টমার একবার ফোন দিয়ে একটু রিলেশন তৈরি করেন, বাস 7 গুণ টাকা খরচ কম হবে। ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করেন, লাইফে কাজে দেবে। অনেকে দেখা যায় তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিজনেস বছরের পর বছর ধরে করে যাচ্ছেন। সাপোজ আমি যদি বলি যে 1 কোটি টাকার বিজনেস তার প্রতি মাসেই হচ্ছে, এটাকে তিনি 2 কোটিতে রূপান্তরিত করতে পারছেন না। এই যে একটা মানে ক্র্যাক হয়ে থাকা, এটার পেছনে কারণ কি, কিভাবে উত্তোলন করবেন?
ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে গিয়ে কি, আপনি স্ট্যাক হয়ে আছেন, 1 কোটিতেই আটকায় আছেন। হুম আমার অনেক ক্লায়েন্ট এরকমই আসে। একটা ক্লায়েন্ট ছিল যিনি এয়ারলাইন্সের বিজনেস করতো, এয়ার টিকিট বিক্রি করতো, উনি খুবই ভালো পরিমাণ বিক্রি করতো। তো ওনার বিজনেস স্ট্যাক হয়ে আছে, উনি 1-1.5 কোটি টাকায় আটকাইছিল, সত্য কথা, এটা কেস স্টাডি শেয়ার করতেছি। উনি জাম করতে পারতেছে না কেন? হুম বিশ্বাস করেন, ওনাকে আমি 3টা টুলস দিছি। এক, আপনার গ্রোথ আটকায় আছে, আপনার টিম নাই, যে আচ্ছা। টিম আপনাকে 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকায় নিয়ে যাবে। হ্যাঁ আপনি সলিড টিম নিয়ে আসেন, আপনাকে সলিড রেভিনিউয়ের দিকে নিয়ে যাবে। 2, টিম থাকতে হবে। 2 হচ্ছে ওই টিমের ট্রেনিং থাকতে হবে, হুম মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। টিম থাকলে হবে না। সেলসের আপনি অস্ত্র কিনে নিয়ে আসলেন, কিন্তু অস্ত্র চালানোর মতো আপনার ট্রেনিং নেই, ঠিক আছে? তাহলে টিম। 2 নাম্বার হচ্ছে ওই টিমের ট্রেনিং বা এক্সপিরিয়েন্স। 3 হচ্ছে টেকনোলজি। এই 3টা জিনিস যদি আপনার থাকে, টিম, ট্রেনিং, টেকনোলজি, এই 3টা জিনিস থাকে, আপনি বিজনেস আপনার গ্রো হইতে বাধ্য হবে। এবং এই 3টা জিনিসকে যদি ওই টিম এবং ট্রেনিংয়ের মাধ্যমে যদি টেকনোলজি ঠিক মতো ব্যবহার করতে পারেন, আপনার 1 কোটি টাকার প্রফিটকে আপনি অনেক বেশি স্কেল আপ করতে পারবেন। ওই টিমের ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে। আচ্ছা। আপনি তো সব কিছু করতে পারবেন না। সেলসের লিডার আনবেন, সেলসের লিডারকে বেস্ট ট্রেনিং দিবেন, বলবেন যে ভাই আমার 1 কোটি টাকা, তুমি 10 কোটি টাকা নিয়ে যাও আগামী 1.5 বছরে, ও করে ফেলবে। সাথে টেকনোলজি দিয়ে দিবেন, টেকনোলজি তো কখনো ঘুমায় না, না 24 ঘন্টার কাজ 24 ঘন্টায় করে ফেলবে। বিজনেস স্কেল আপ হইতে তো সময় লাগবে না। এই বিজনেসটাকে কেউ যদি ছোট একটা পরিসর থেকে অনেক বড় লার্জার একটা স্কেলে নিয়ে যেতে চায়, তখন সেক্ষেত্রে তার করণীয় কি? বেসিক্যালি যেটা বললাম এটাই তো তাকে লার্জার স্কেলে করতে হবে, মানে এই টিম, ট্রেনিং, টেকনোলজি। এর সাথে সাথে অবভিয়াসলি, যেমন আমি ইন্ডিয়ান একটা কোম্পানির উদাহরণ দিব। ওনারা হচ্ছে অ্যাপোলো স্টিল নাম প্রতিষ্ঠান, ইন্ডিয়াতে মোটামুটি 1-2 নম্বর স্টিল কোম্পানি। এই ভদ্রলোক করে কি, এই ভদ্রলোক দেখে যে জার্মানিতে কীরকমভাবে প্রোডাকশন হচ্ছে, জাপানে স্টিলের কীরকম প্রোডাকশন হচ্ছে, সুইজারল্যান্ড বা অন্য কোনো জায়গায় স্টিলের কীরকম প্রোডাকশন হচ্ছে। তো আপনি যখন 1 কোটি টাকায় আছেন, এটাকে যখন আপনি একদম বিশাল বড় করবেন, 10 কোটি টাকা বা 20 কোটি টাকা করবেন, আগে তো মাইন্ডসেটটা 20 কোটি টাকার করতে হবে। তারপর আপনাকে বাইরে গিয়ে ঘুরে দেখে আসতে হবে যে তারা কিভাবে করতেছে। রাইট। দেখেন, ওয়ার্ল্ডের প্রত্যেকটা উদ্যোক্তাই কিন্তু প্রতিদিন কোনো না কোনোখান থেকে ট্রেনিং নিচ্ছে। আপনাকে কি আমাকে কি বলবে যে তারা কোথা থেকে ট্রেনিং নিচ্ছে? তারা কিন্তু ট্রেনিং নিচ্ছে। ধরেন আপনি ধরেন হচ্ছে সিমেন্টের বিজনেস করতেছেন, আপনি কিন্তু লোহায় যে 1 নাম্বার, তার কাছে ফোনে হাই হ্যালো করতেছেন যে কি অবস্থা, কেমন চলতেছে, কিভাবে কি করতেছো। তারা কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতেছে, কনসাল্টিং নিচ্ছে, পরামর্শ নিচ্ছে। এটা আসলে সত্য। ট্রেনিং ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, এটা চিরসত্য। কিন্তু যে লোক, আপনি ধরেন ছোট্ট একটা দোকান দিয়ে একটি গ্লাস তিনি বিক্রি করছেন, হ্যাঁ, এবং বছরের পর বছর ধরে তিনি গ্লাস আনেন পরিসর থেকে এবং বিক্রি করেন, নিজে কখনো গ্লাস উৎপাদনের চিন্তা করতে পারছে না, সেই জায়গায় মানে ট্রেডিং বিজনেস করতেছে আর কি। এক্স্যাক্টলি। তো তিনি আসলে আরেকটু বড় করে চিন্তা করবেন কিভাবে? এখানে 2টা রাস্তা আছে, হয় সে এক ধাপ সামনে যাবে, নয় সে এক ধাপ পিছনে যাবে। এতদিন সে এখান থেকে আনতো, এখানে বেচতো, এইবার সে বানানোর কাজটা করতে পারে, মানে এক ধাপ পিছনে চলে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, আর একটা বলা হয় ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। ধরেন সে আগে বেচতো মিরপুরে, এখন সে মিরপুরের বাইরে ধানমন্ডি, বনানী, মহাখালী, গুলিস্তান বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করা শুরু করলো। আচ্ছা। মানে আগে সে এক জায়গায় বেচতো, এবার সে এক্সপ্যানশনে গেল। এটা হচ্ছে বড় করার একটা ধাপ। আর 2 নম্বর ধাপ হচ্ছে, সে তো বুঝেই গেছে 2-3-4 বছর 5 বছর ধরে সে গ্লাসই বেচতেছে, এখানকার সব নারী নক্ষত্র কিন্তু সে বুঝে গেছে। এইবার সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি একটু স্কেল করতে পারি, আমি আরেকটা শোরুম খুলতে পারি, বা আমি নিজেই ব্র্যান্ড হিসেবে আরেকটা মগ লঞ্চ করে দিতে পারি। এইটা একটা রাস্তা। আর আরেকটা রাস্তা কি, ঠিক আছে, এর আগে ম্যানুফ্যাকচার 5টার কাছে নেই, এবার আমি ছোট একটা ফ্যাক্টরি দিই তো দেখি। এইভাবে কিন্তু হয় সামনে এক্সপেনশন করবে, তাহলে পিছনে এক্সপেনশন করবে। আমি একটা এরকম একটা কনসালটেশন একটা উদ্যোক্তাকে দিয়েছিলাম, আমি বলি প্র্যাকটিক্যাল। ভদ্রলোক মুদির দোকান করতো। আচ্ছা। ভদ্রলোক, এটা হচ্ছে 2022 সালের ঘটনা, আমার মনে পড়ে। ভদ্রলোকের মুদির দোকান খুবই হিট। ভদ্রলোক মুদির দোকান থেকে পার ডে 25 থেকে 30,000, 40,000, 50,000 টাকা সেল ছিল তার এক বেলায়, মানে দুপুর বেলার মধ্যেই। পুরো একদিনে তার মনে করেন যে প্রায় 1 লক্ষ টাকার মতো সেল, 1.5 লক্ষ টাকার মতো সেল ছিল। ওই অঞ্চলে ওটাই ভালো ছিল, ঢাকার ভিতরে। উনি বনশ্রীতে এই বিজনেসটা করতো। আমার কাছে আসলো, পরামর্শ, আমার নাম্বার খুঁজে টুজে পেলাম, আমার সাথে আসলো। আমি ওনাকে বলছি, আপনার দোকানে সব থেকে ভালো চলে এমন 10টা প্রোডাক্টের লিস্ট আমাকে দেন। আচ্ছা। উনি লিখলো যে চাল ডাল বাদে। চাল ডাল তো সবাই বেচে। আমি বললাম যে চাল ডাল বাদে একটু কম চলে, কিন্তু চলে ভালো, এইগুলো প্রোডাক্টের লিস্ট দেন। উনি আমাকে দিছে। তার মধ্যে ওনাকে আমি বললাম, দেখেন, আপনার এখানে যে 10টা আপনি আমাকে লিস্ট দিচ্ছেন, তার মধ্যে ডিটারজেন্ট আছে, সাবান আছে, আরও কয়েকটা আছে। আমি ওনাকে বললাম, আপনি কি
ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবেন? হ্যাঁ, আপনি ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার করেন, আপনার নাম তো আশেপাশে ছড়াই গেছে, আপনি আরও একটু সামনে যান, গিয়ে আপনার প্রোডাক্ট ডিটারজেন্ট তৈরি করে আপনি আপনার লেভেল দিয়ে একটু সামনে বিক্রি করার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভদ্রলোক শুরু করছে, এখন ওই ডিটারজেন্টটা নিয়ে খুব ভালো পজিশনে আছে। আগে বিক্রি করতো মাত্র 13টা দোকানে, এখন তার আউটলেট কাভারেজ হয়েছে মিনিমাম 250টা। কোথায় 13টা ছিল, এখন 250টা দোকানে রেগুলার ঘুম থেকে উঠে তার ডিটারজেন্ট যাচ্ছে। আরও কনসাল্টিং করলে হয়তো সে আস্তে আস্তে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা শুরু করবে। আমি নাম টাম কিছু বললাম না, এটা আসলে সিগারেট থাকে তো, বাট রিয়েল কেস স্টাডি আপনার সামনে শেয়ার করলাম। তো দেখেনি তো বড় করার সিস্টেমটা। 15 বছর ধরে মুদির দোকান চালাচ্ছে, একটু কনসালটেশন নিছে, সে সামনে চলে গেল। ট্রেনিং এর কারণেই তো এটা হয়েছে, ট্রেনিং এর কারণেই সম্ভব হয়েছে। এক্ষেত্রে কি টাকা পয়সার প্রয়োজন হয় না? না, এখন দেখেন অবভিয়াসলি আপনি যখন কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, কিছু তো ক্যাপিটাল দরকার হবে। ওনার তো ডিটারজেন্টের কারখানা বা ডিটারজেন্টের ফ্যাক্টরি বা মেশিন দিতে না হলেও তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লাগছে। এখন ওনার তো রেগুলার ক্যাশ ফ্লো আসতেছে কোথা থেকে? মুদির দোকান থেকে। আর উনি যেহেতু বুঝে গিয়েছে আমার প্রোডাক্ট এইটা সব থেকে হিট, সব থেকে ভালো চলতেছে, আগেই বলছি যে টপ 10টা আমাকে লিখে দাও, উনি লিখে দিছে। একটা অ্যাজাম্পশন তো উনি করছে যে আমার দোকানে আমি বেচি ধরেন সপ্তাহে ধরেন 2000 কেজি, আমি আশপাশ দোকানগুলো মিলে উনি একটা চাহিদা ডিমান্ড করে ফেলছে যে আমি 20,000 কেজি বেচতে পারবো। চাহিদা বুঝছে, ব্যাংকের কাছে যে একটা প্রপোজাল করছে, ব্যাংক সুন্দর 5 লাখ টাকা লোন দিয়ে দিছে। শোনেন, আপনার বললাম তো, আপনার এইখানে সবকিছু, টাকা দেওয়ার মতো অনেক লোকজনই আছে। অনেকেই তো বলা যায় যে টাকা পাচ্ছে না, ইনভেস্টর পাচ্ছে দেখেন, না। টাকা পাচ্ছে না এটা তো আসলেই সত্য কথা, ইনভেস্টমেন্ট পাচ্ছে না এটা সত্য কথা। এটা আসলে বিজনেস টু বিজনেস ভ্যারি করে। এখন আপনি এমন একটা প্রোডাক্ট তৈরি করলেন, খুবই ডিপ টেকনোলজির ইনভলভমেন্ট সেখানে, ইনভেস্টর নিজেই বোঝে না সে আপনাকে টাকা দিবে কি। আর ইনভেস্টমেন্ট স্টার্টআপের কালচারটা বাংলাদেশে একদমই নতুন, সত্য কথা যেটা। তো এখানে টাকা পাওয়াটা একটু কষ্ট। বাইরে বিদেশ থেকে টাকা আনতে হবে আপনাকে, হয় ইন্ডিয়া থেকে টাকা আনতে হবে, নাহলে সিঙ্গাপুর থেকে টাকা আনতে হবে, নাহলে দুবাই থেকে টাকা আনতে হবে। এইভাবেই আপনাকে টাকাটা ইনভেস্ট করতে হবে। অনেকে তো দেখা যায় যে টাকা হয়তো পেয়েছে, অথবা নিজের উদ্যোগেই তিনি হয়তো পুরো ইনভেস্ট করেছেন এবং খুব দ্রুত তিনি টাকার মালিক হতে চাচ্ছেন, রিটার্নটা খুব দ্রুত চাচ্ছেন। সহজ ভাষায় যদি বলি, তিনি বছরেই কোটিপতি হতে চান। এক্ষেত্রে তার এই ভাবনা কতটুকু যথার্থ এবং এটি কি আসলে আদৌ সম্ভব কিনা? এই প্রশ্নটা যে আমার কাছে কত আসে যে কোটিপতি হব, বড় বিজনেস করব, দেখেন কোটি টাকা প্রশ্নটাই হচ্ছে ভুল। আপনাকে বলবো যে এটা প্রশ্নটাই ভুল। টাকা কখনো প্রধান উদ্দেশ্য হইতে পারে না। টাকা হবে আউটকাম, মানে আপনার হচ্ছে না, আউটকাম না, টাকা হচ্ছে আপনার একটা জার্নির মধ্যে একটা জাস্ট একটা উপাদান। কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে আমি আমার কাস্টমারের লাইফে কি পরিবর্তন আনবো, এইটা চেঞ্জ করেন, অটোমেটিকলি টাকার একটা ফ্লো চলতেই আসবে, অ্যাসেটের ফ্লো আসতেই থাকবে। আমি নিজেই তার প্রমাণ। আমি আজ থেকে 5 বছর আগে যে টাকার বিজনেস করতাম, 5 বছর পরে, মানে আজ থেকে 5 বছর আগে যে টাকার বিজনেস করতাম, এখন তার থেকে 200, 300, 400 গুণ বেশি বিজনেস করি। কি কারণে? আমি আমার কাস্টমারের বার্নিং প্রবলেম সলভ করি। কাস্টমারের যে জায়গায় কষ্ট, সেই প্রবলেমগুলো সলভ করি। কাস্টমার যখনই করবে ইস আহ উহ এরকম যে কষ্টগুলো করে, এই রকম যে ফিলিংগুলো যে দেখায়, ইস ধরা খাইলাম রে, ইস এই জিনিসটা করতে পারলাম না কেন, এই প্রবলেমগুলো যদি আপনি সমাধান করতে পারেন, টাকা ওইখানেই। আচ্ছা, উফ গরম লাগতেছে, সমাধান করেন এসি দিয়ে। উফ আমার গাটা গরমের মধ্যে খুবই চুলকায়, একটা পাউডার লঞ্চ করেন, সলিউশন বের করেন, টাকা ওইখানে। কাস্টমার যখনই ইস আস উফ এরকম যে ফিলিংগুলো করে, এটাই সিগন্যাল, এটার পিছনেই দৌড়ান, কোটিপতি আপনি এমনি হতে পারবেন। এই দৌড়ানোর ক্ষেত্রে আপনি বারবার টিম ম্যানেজমেন্ট অথবা টিম বিল্ডিং এর কথা বলছেন। এই টিমটাকে ম্যানেজ করবে কিভাবে? দেখেন, এই টিমটাকে ম্যানেজ করার জন্য আমি অলরেডি হয়তো একটু বলেছি, বাট ফর্মুলা আবার নতুন করে বলে দিই। টিম পাওয়াটা পৃথিবীর সবার কষ্টের কাজ। এখানে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভালো লোক খুঁজে পাওয়া, ভালো লোককে কাজে যুক্ত করানো, আর 2-3 নম্বর হচ্ছে ওর দ্বারা ভালো আউটপুট নিয়ে আসা। তো এই 3টা পেরেশানি ওয়ার্ল্ডের বড় বড় বিজনেসম্যানদেরও আছে। তো এটা প্রথম দিকে আপনার খুবই কষ্ট হবে, কিন্তু তারপরও করে ফেলতে হবে। আমিও 2-3 বছর কষ্ট করেই করছি, সত্য কথা যেটা। এটা আসলেই আপনাকে এই ভালো টিম খুঁজে পাওয়া, ভালো টিম খোঁজা মানে কি জানেন? মরুভূমিতে আপনি সুই খুঁজতেছেন। ভালো টিম পাওয়া যে কি কষ্টের ব্যাপার। আপনি বড় বড় উদ্যোক্তাদেরকে দেখেন, একটা সার্কুলারের জন্য সে 2 লাখ 3 লাখ টাকা খরচ করতেছে। আমি দেখছি অনেককে। আমরা একটা সার্কুলার বিডিজ অফিসে দেই 3-4-5 হাজার টাকার জন্য। এমনও সার্কুলার আছে বিডিজ অফিসে দিতে গেলে আপনার লাগে 40,000 টাকা।
হট পেজে দেখাবে, হ্যাঁ। ওই একটা আবার লিঙ্কডিনে চলে যাবে, হুম। ঠিক আছে? তো তার মানে কি, সে মরুভূমিতে সুই খোঁজারই চেষ্টা করতেছে। বড় কোম্পানি বড় লিডার হায়ার করার জন্য বেশি ইফোর্ট দেয়। হুম, তো ভালো টিম হায়ার করা, ওই টিমটাকে কাজে যুক্ত করানো, হায়ার করাও তো টাফ, আবার ওকে কাজের মধ্যে আমি ইংগেজ করাবো যাতে ও বেশি বেশি করে প্রোডাক্টিভ দেয়, আর ধরে রাখা। হ্যাঁ। শুধু প্রোডাক্টিভ দিলে হবে না, 2 দিন পর তো অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, একটু ধরে বেশি রাখাটা, salary পাবে, এই চলে 3টা যাবে। ফান্ডামেন্টাল জিনিস। এক হচ্ছে আনা, ওকে কাজের মধ্যে যুক্ত রাখা, ধরে রাখা। ধরে রাখা, নাহলে তো ও আরেক জায়গায় চলে যাবে। এই কাজগুলো করতে মালিকরা সাধারণত কি কি ভুল করে? এই কাজগুলো করতে মালিকরা সাধারণত যেটা ভুল করে সেটা হচ্ছে, এরা না যাদেরকে হায়ার করে তাদের স্কিল দেখে হায়ার করে, কিন্তু সব থেকে বেশি দেখা উচিত তার মাইন্ডসেট এবং উইল, ইচ্ছা শক্তি। আচ্ছা। স্কিলের লোকজন তো আপনি পাবেনই, হুম, হুম, হুম। কিন্তু মাইন্ডসেট মানে কি, ওই ছেলেটা কি সরকারি ছুটির জন্য কাজ করতে রাজি আছে, ওই ছেলেটা কি, যদিও সরকারি ছুটির জন্য কাজ করাটা উচিত না, কিন্তু মাইন্ডসেট তো থাকতে হবে। Right. যে বস আপনি আজকে রাত 11টা পর্যন্ত অফিসে আছেন, আমিও আছি। হুম। বস আপনি কালকে কখন আসবেন? বস তো বলবে আমি সকাল 7টায় আসবো, ঠিক আছে আমি সকাল 6:30টার মধ্যে উপস্থিত থাকবো। মাইন্ডসেট হচ্ছে এই জিনিসগুলো। বস ওই আপনাকে মনে করাই দিব, ওই টিমেই আপনাকে মনে করাই দিবে, বস এই সপ্তাহে তো আমাদের এই 15টা কাজ করার কথা ছিল, আপনি তো মাত্র 5টা করে বসে আছেন, বস আসেন না, খুব ভালোভাবে করি। এগুলো হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। তো বড় বড় উদ্যোক্তারা এইখানেই সব থেকে বড় ভুল করে, তারা স্কিল দেখে, উইল দেখে না। আমি অনেক কোম্পানিতে হায়ারিং করতে কিন্তু আমাকে ডাকছিল, হ্যাঁ। তা আমি আগেই বলে দিই যে ভাই একে নেওয়া যাবে না, একে নেওয়া যাবে। সিবি দেখেই বোঝা যায় যে কার স্কিল আছে, কার উইল আছে। সিবির মধ্যে তো থাকে ওই যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ। যদি সে সত্যিকারের করে থাকে তার মানে তার উইল উইল আছে। আছে। হ্যাঁ। স্কিল তো দে, আমি কম্পিউটারে এইটা পারি, এটা পারি, আমার সেলসে আমার 4 বছর অভিজ্ঞতা আছে, আপনার মার্কেটিং আমার 2 বছর অভিজ্ঞতা, এগুলো তো স্কিল। হুম, হুম। সেলসে আমি এত বড় বড় রেজাল্ট করছি, এগুলো তো স্কিল গেল। স্কিলটা অনেক সময় নিজেরাও তাকে শিখিয়ে নেওয়া যায়। জি, কিন্তু উইলটা তো সময় লাগে। এই জিনিসগুলো বড় বড় উদ্যোক্তারা ভুল করে, স্কিল দেখে উইল দেখে না, আবার বোঝেই না যে উইল কি জিনিস। তো এগুলো যদি যারা বুঝতে পারে, যারা দেখেন বুঝতেছে, তারা কিন্তু ভালোই বিজনেস করতেছে। দেখেন আজকে বিকাশ ভালো বিজনেস করতেছে, কি কারণে? তাদের এই জিনিসগুলো সব অপটিমাইজ করা, হুম, মার্কেটিং অপটিমাইজ করা, এইচআর অপটিমাইজ করা, অপারেশন অপটিমাইজ করা, ফাইন্যান্স অপটিমাইজ করা। হুম, হুম। বড় কোম্পানি এগুলো জানে, আগে থেকে ট্রেনিং, ওদের কনসাল্টিংও সেইভাবে ওরা আগে থেকেই করে, যে তুমি মার্কেটিং শুধু শিখিও না, সেলসও কীভাবে চালাইতে হয় সেটাও শেখায় দেয়, অপারেশনও শেখায় দেয়, এইচআরও সুন্দরভাবে গুছায় দেয়, ফাইন্যান্সও গুছায় দেয়। একবারে সব কিছু রেডি হয়ে তারপরে তারা আস্তে আস্তে তো বড় বড় জায়গায় যায় আর কি। সেলস এবং মার্কেটিংয়ে একজন মানুষের দৈনন্দিন রুটিনটা আসলে কেমন হওয়া উচিত? সেলস মার্কেটিংয়ের দৈনন্দিন রুটিনটার জন্য আমার যেটা সবার প্রথম যেটা চিন্তা হওয়া উচিত, সেটা দেখেন, সেলস মানেই হচ্ছে আপনাকে আগে ভালো মানুষ হইতে হবে। আপনি যদি ভালো মানুষ হইতে পারেন, সেলসের কাজ কি জানেন? কোনটা ভালো আর কোনটা খারাপ এটা কাস্টমারকে বোঝানো। আচ্ছা। আপনার প্রোডাক্ট হোক বা যার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টই হোক, আপনার প্রোডাক্টটা তার জীবনে কতটা ভালো হবে এইটা বোঝানোটাই হচ্ছে একটা সেলসম্যানের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তো সেলস মার্কেটিংয়ের মধ্যে তার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আগে তাকে সবার প্রথম ভালো মানুষ হতে হবে। আর সেলস মার্কেটিংয়ে যারা কাজ করে তাদেরকে একটা রিকোয়েস্ট করব, কখনো ট্রেনিং করা বন্ধ করবেন না। যেখানেই সুযোগ পাবেন, 1 দিন 2 দিনের জন্য ওয়ার্কশপগুলো হয় বা অনলাইনে পাওয়া যায়, এই ট্রেনিংগুলোতে আপনি থাকেন। 1 ঘন্টা কোনো ট্রেনিং কাজে দিবে না, কিন্তু লাস্টের 10 মিনিট আপনাকে চেঞ্জ করা দিতে পারে। 1 ঘন্টা খুব বোরিং লাগতেছে, কিন্তু ওই ট্রেইনার কিছু না কিছু আপনাকে স্পেশাল কিছু একটা দিবে। তো এই জন্য নিয়মিত একটু একটু হলে আপনাকে শিখতে হবে। একটা ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো স্পেশাল পরামর্শ আছে? ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে দেখেন, ব্র্যান্ড মানে যেটা আমি বুঝি, কাস্টমারের মাইন্ডের মধ্যে একটা ট্যাটু তৈরি করে দেওয়া। যেমন আমি আপনাকে যদি এই মুহূর্তে একটা কথা বলি, যে বলেন তো দেখি ঠান্ডা মানে কি, ঠান্ডা ড্রিঙ্কস মানে কি, আপনি বলবেন কোকা কোলা নাহলে মোজো। যদি আপনাকে বলি নুডলস মানে কি, ম্যাগি বলবো, এই যে ম্যাগি বলে ফেলবেন, ম্যাগি তো সবার প্রথম আসলো। যদি বলি আপনাকে মিনারেল ওয়াটার মানে কি, মাম পানি। তো ব্র্যান্ড মানে হচ্ছে আপনার কাস্টমারের মধ্যে একটা ট্যাটু বানিয়ে দিতে হবে, যে সহজে যাতে আপনাকে না ভুলে। যদি বলি লাক্সারিয়াস শপিং মল, আপনি কি বলবেন? বসুন্ধরা সিটি। ব্র্যান্ড হয়ে গেছে। তো ব্র্যান্ড 1 দিন 2 দিনে হবে না, ব্র্যান্ডের জন্য কন্টিনিউয়াস আপনার কাস্টমারের সাথে লেগে থাকতে হবে, তাহলেই ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিং একটা লং টার্ম জার্নি। এটা আপনি টিপসেই আমি আপনাকে এইভাবে দিয়ে দিলাম যে এটা একটা লং টার্ম জার্নি। আপনার কাস্টমারকে রেগুলার পড়তে হবে, তাদের কথা শুনতে হবে, তার অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করবেন, সে একদিন আপনার ব্র্যান্ডে পরিণত হবে। যে হ্যাঁ, অমুক টেইলরের কাছ থেকে আমি পাঞ্জাবি বানাই, ব্র্যান্ড হয়ে যাবে। এটাই। একজন একটা প্রতিষ্ঠান দিয়েছে, বিজনেস প্রতিষ্ঠান, বাট তিনি আসলে কোনো একাডেমিক পড়াশোনা করছেন না, বা তিনি কখনোই কোনো ট্রেনিং নেন নাই, কোনো কোচের আন্ডারে তিনি ছিলেন না।
তার কি আসলে কখনো এই ফিলিংসটা আসা দরকার যে আমার বিজনেসটাকে গ্রো করার জন্য আমার একজন কোচের দ্বারস্থ হওয়া উচিত? হ্যাঁ। কখন তিনি বুঝবেন আসলে তার একজন কোচ দরকার? চমৎকার প্রশ্ন। দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কোচ আছে, শুধুমাত্র বিজনেসের জায়গায় না। আপনি জিমে যাবেন, জিমেও কিন্তু একটা কোচ থাকে। হ্যাঁ, আপনি ভালো নিউট্রিশন নেবেন, সেখানেও কিন্তু একটা কোচ থাকে। জি। আপনি ভালো স্বাস্থ্যের যত্ন নিতে যাবেন, সেখানেও কিন্তু ডাক্তার অ্যাজ এ কোচ হিসাবে আপনাকে পালন করবে। সেই রকম আপনার বিজনেসের হেলথ ঠিক আছে কি ঠিক নাই, এটা একটা কোচ এবং কনসালটেন্টই ডায়াগনস্টিক করে দিতে পারবে আপনার বিজনেসের হেলথ ঠিক মতো চলতেছে কিনা। তো যদি সে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন তো কোচ কনসালটেন্ট খুবই অ্যাভেলেবেল, তার বাজেটের মধ্যে বা তার সামর্থ্যের মধ্যে যদি অ্যাভেলেবিলিটি থাকে, আমার অবশ্যই পরামর্শ হচ্ছে সে কোচের শরণাপন্ন হওয়া। সে আপনাকে আপনার ভুলগুলো বের করে দিতে পারবে, কারণ সে একটা দুটা বিজনেস তো আর আমরা কোচিং করাই না। আমি তো ধরেন এই পর্যন্ত 30-40টা ইন্ডাস্ট্রির মডেল দেখছি, যে ওই মডেলগুলো কীভাবে কাজ করে, ট্রেডিশনাল বিজনেস কীভাবে কাজ করে, এসএমই বিজনেস কীভাবে কাজ করে, স্টার্ট আপ কীভাবে কাজ করে, লোহার বিজনেস কীভাবে কাজ করে, ই কমার্স কীভাবে কাজ করে, আইটি কীভাবে কাজ করে, কুরিয়ার বিজনেস কীভাবে কাজ করতেছে, ফ্যাশন মডেল কীভাবে কাজ করে, তারপর হচ্ছে কনজিউমার প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে, হাই টিকিট প্রোডাক্ট কীভাবে কাজ করে। আবার কিছু বিজনেস আছে হ্যাবিচুয়াল প্রোডাক্ট, মানে মানুষ বারবার ওই প্রোডাক্টই কিনতে থাকবে, ওই প্রোডাক্টই কিনতে থাকবে, নেশার মতো ব্যবহার করে কিছু প্রোডাক্ট, যেমন চিপস, চানাচুর, একবার খেলে ওইটাই খেতে থাকে, যেমন মোজো, কোলা, একবার খেলে ওইটাই খেতে থাকে। তো বিভিন্ন ইন্ডাস্ট্রির কালেকটিভ নলেজ সে আপনাকে ইনপুট দিয়ে দিয়ে আপনার বিজনেসে ডেভেলপ করতে পারবে। একটা কোচের ক্যাপাবিলিটি এইরকম থাকে আর কি। আপনি তো অনেককে এখন পর্যন্ত কোচিং করিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন যদি নতুন কোনো একজন বিজনেস ওনার তিনি যদি আপনাকে কোচ হিসেবে নিতে চায়, জি, জি। তিনি আসলে আপনাকে কেন চুজ করবে, কিংবা আপনার কাছ থেকে তিনি আসলে কি কি পেতে পারেন? দেখেন, একটা কথা বলি, কোচিং বা ট্রেনিং ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে দুইটা শব্দ ব্যবহার করব। এক হচ্ছে ইনফরমেশন, দুই হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা। ইনফরমেশন মানে হচ্ছে, ধরেন কথার কথা, আপনি এআই সম্পর্কে কিচ্ছু জানেন না, এখন আপনাকে প্রথম কাজ হবে আপনাকে ইনফরমেশন নেওয়া। ক্লিয়ার? তো ইনফরমেশন নেওয়ার জন্য আপনাকে বেসিক ভিডিও টিডিও দেখলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু যদি আপনার ট্রান্সফরমেশন দরকার হয়, সেক্ষেত্রে আমাদের কোচিং বা আমাদের পরামর্শ এগুলো হচ্ছে ট্রান্সফরমেটিভ। ট্রান্সফরমেটিভ মানে হচ্ছে আপনি 10 লাখ টাকা আটকায় গেছেন, আমি আপনাকে 6 মাসের মধ্যে 50 লাখে নিয়ে যাওয়ার জন্য একটা জার্নি তৈরি করে দেবো, একটা ফর্মুলা তৈরি করে দেবো, একটা রোডম্যাপ তৈরি করে দেবো, কীভাবে আপনি মোটিভেটেড হয়ে ডিসিপ্লিন ওয়েতে অ্যাম্বিশাস হবেন। মানে তিনটা জিনিস আপনার লাইফে পরিবর্তন করবে। এক হচ্ছে মোটিভেশন। অনেকে আপনাকে শুধু মোটিভেশন দিবে, মোটিভেশন আপনি কীভাবে পাবেন? ইনফরমেশন থেকে পাবেন, ভিডিও দেখে মোটিভেশন পাবেন। কিন্তু আমি আপনাকে মোটিভেশন দিব না, মোটিভেশন প্লাস আপনাকে ডিসিপ্লিন নেওয়ার জন্য হেল্প করবো। মোটিভেশন পাইলেন কিন্তু আপনার ডিসিপ্লিন নেই, 2 দিন করতেছেন না, 3 দিন করতেছেন না, 1 সপ্তাহ করতেছেন না, 8 দিন পর আপনি ছাড়ে দিলেন। ডিসিপ্লিন মানে হচ্ছে রোজ, প্রতিদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 8 মাস, 12 মাস, 15 মাস, এটাকে বলে ডিসিপ্লিন। আমি আপনাকে মোটিভেটও করব, ডিসিপ্লিনও করব, এবং আরেকটা জিনিস করব, সেটা ডেঞ্জারাস, অবসেসিভ করব। অবসেসিভ মানে হচ্ছে আপনাকে আপনার কাজের মধ্যে পাগল বানাই দিব, যাতে আপনার ঘুম, ক্লান্ত, নিদ্রা, খাওয়া দাওয়া, আশপাশের কোলাহল, এগুলো যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে। বন্ধু বান্ধবের ফেক আড্ডা, বন্ধু বান্ধবের ফেক হচ্ছে মডার্ন দেখা, মানে যে আইফোনের যে একটা, মানে এইরকম টাইপের একটা, এটাকে কি বলে এখন এই মতো নামটা মনে আসছে না, এই জিনিসগুলো থেকে আপনি পুরোপুরি ডিটাচ থেকে, পুরো ফোকাস থেকে আপনি কীভাবে কাজ করবেন, এই তিনটা জিনিস মোটিভেটেড রাখবো, আপনাকে আপনার কাজে ডিসিপ্লিন করাবো, এবং হচ্ছে অবসেসিভ রাখবো, যাতে দিন কোথায় গেল আর রাত কোথায় গেল আপনার টার্গেট আপনার টার্গেট। একবার একটা ইন্টারভিউয়ে ইলন মাস্ককে জিজ্ঞাসা করছিল যে আপনি যে এত বড় বড় প্রজেক্ট করেন, এক্ষেত্রে আপনার মোটিভেশন কি? কয়, কিসের মোটিভেশন, আমি পয়েন্ট এ আসি, পয়েন্ট বি এ যাবো, এখানে আবার মোটিভেশন কি দরকার? তো ডিসিপ্লিন ওরা সবচেয়ে বেশি ফলো করে। তো আমার এখানে, আমি যাদেরকে কোচিং করাই বা আমার এখানে আউটকাম যেটা বলি, আমি আউটকাম ওরিয়েন্টেড রোড, অর্থাৎ আমি আগেই তাকে তার আউটকাম বুঝাই দেওয়ার জন্য সাহায্য করবো, যে আপনি এখানে আছেন, আমি আপনাকে এখানে নিয়ে যাবো। আচ্ছা। অর্থাৎ ট্রান্সফরমেশন করার জন্য তাকে সাহায্য করবো, ইনফরমেশন না। ছোট থেকে বড় যে কেউ কি আপনার এই সার্ভিসটা নিতে পারে? ছোট থেকে বড়, হ্যাঁ। এখন দেখেন, ছোট থেকে বড় যে কেউ এর জন্য প্রযোজ্য আছে, বাট আমরা এখন ফিজিক্যাল কোচিংয়ের দিকে বেশি ফোকাস করতেছি। কনসালটেশন এগুলো আগে করাতাম, বা অনলাইনে আমি শুরুর দিকে কোর্স বিক্রি করতাম, ওগুলো এখন সম্পূর্ণ আমাদের একদম ফ্রি অফ কস্টেই দিয়ে দিচ্ছি। বাট যারা একদম বেসিক লেভেলে আছে তাদেরকে আমি প্রথম পরামর্শ দিব, তারা আপনার আগে ইউটিউবে খুব ভালোভাবে দেখেন, আগেই কারো কাছে যাওয়ার দরকার নেই। ইউটিউব ইউজ করেন, গুগল ইউজ করেন, চ্যাটজিপিটি ইউজ করেন, ফ্রি ভিডিও প্রচুর আছে, সেগুলো আগে দেখে আগে আইডিয়া নেন। তারপর যখন যা মনে হচ্ছে না এখন আমাকে ট্রান্সফর্ম করতেই হবে, আমি রিয়েলি এখন আর পাচ্ছি না, তখন আপনাকে একটা ভালো কোচ বা কনসালটেশনের আমার কাছে আসেন, বা যে কারো কাছেই যান না কেন, সেই আপনাকে সাহায্য করতে পারবে।
আপনার তো একটা নিজের প্রতিষ্ঠান আছে। জি, আমার স্কিলস রাইটার। তো আমিও কিন্তু এজেন্সি খুঁজি বিভিন্ন সার্ভিসের জন্য। তো এইখানে আমি আপনাদেরকে একটা সূত্র দিই। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যার পূর্বের রেকর্ড আছে তার কাছে যাওয়াই ভালো। আচ্ছা। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এখন ওই ভদ্র যে এজেন্সির কাছে যাবেন আপনি, ওই এজেন্সি এর আগে 2-4টা কাজ করছে, তেমন কোনো প্রমাণ আপনাকে দেখাইতে পারতেছে না, তার কাছে গিয়ে আসলে আপনি তেমন কোনো রেজাল্ট পাবেন না। এটা আসলেই সত্য। হ্যাঁ। যেমন একটা কথা আছে যে আপনার গাড়ি কি আপনি নতুন লোককে চালাইতে দিবেন? না। আপনার গাড়ি আপনি নতুন কোনো ড্রাইভারকে চালাইতে দিবেন না। সেরকম আপনার বিজনেসের দায়িত্ব আপনি এমন কাউকে দিবেন না যে নতুন। একটু অভিজ্ঞ এজেন্সি তাদেরকে দিতে হবে, যাদের মিনিমাম 20-25টা ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি রিসেন্টলি প্রায় 1000-এর উপরে হাই টিকিট কনসাল্টিং, বিজনেস কোচিং, 1-to-1 কোচিং, এই যে এইভাবে সামনাসামনি বসে কোচিং করানো, ফ্রেমওয়ার্ক দেখে ফর্মুলা করানো, এরকম প্রায় 40টার উপরে করানোর অভিজ্ঞতা আছে। যারা মোটামুটি 200 কোটি টাকার বিজনেস করছে, 300 কোটি টাকার বিজনেস করছে, এমন একটা বিজনেস কোচিং করাচ্ছি যারা 1000 কোটি টাকারও বিজনেস করে। আচ্ছা। তো এইটা আমি এই কারণেই বলতেছি যে আপনি অন্তত তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, যার কাছে আপনি জান না কেন, যে হোক, অনেকেই ভালো শেখাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড একটু দেখে তার কাছে যাওয়া উচিত। নাহলে কি হবে, একটা ক্ল্যাশ ক্রিয়েট হবে যে আমি আপনার কাছে এত আশা নিয়ে আসলাম কিন্তু কিছুই করতে পারলাম না। এটাই আর কি ফ্যাক্ট। এখন কেউ যদি আমাদের আজকের এই পডকাস্ট দেখে জি আপনার কাছ থেকে সার্ভিস নিতে চায়, জি। সেক্ষেত্রে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার একটা খুবই পরিচিত নাম্বার আছে, এটা আমার ইউজাররা খুব মুখস্থ হয়ে গেছে বলতে গেলে। আমি আমার ফেসবুকে প্রায় সবসময় ভিডিওতেই বলি, আমাদের একটা বিজনেস নাম্বার আছে, এটা আমাদের টিম আপনাকে রিচ আউট করবে, 01316 886988। এই নাম্বারে জাস্ট একবার হোয়াটসঅ্যাপ করলেই রিচ আউট করা সম্ভব, ইজিলি রিচ আউট করতে পারবে। এছাড়া আপনার যে ওয়েবসাইট রয়েছে স্কিলস হ্যাঁ, রাইটার, ওয়েবসাইটে ডিটেলস আছে, ওখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার সবই রয়েছে, সেখান থেকে রিচ আউট। ওয়েবসাইটে আমরা সাধারণত কোর্স আগে যেগুলো বিক্রি করি ওটার বেশি প্রমোশন বেশি, বাট রিচ আউট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বেস্ট, 01316 886988। এই নাম্বারটা যে কেউ রিচ আউট করতে পারবে আর কি। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কি আপনি কোচিং করিয়ে থাকেন? ইন্টারন্যাশনাল বলতেছে ইন্টারন্যাশনাল বাঙালিদেরকে করিয়েছি, আর একটা ইন্ডিয়ান ছেলেকে করিয়েছি, এটা তাহলে ইন্টারন্যাশনালই হলো। তো ইন্টারন্যাশনাল লেভেলে যারা বাংলাদেশি, যেমন আমার লন্ডনে ক্লায়েন্ট আছে, লন্ডনে বাংলাদেশি ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আবার লন্ডনে আবার আছে ইন্ডিয়ান ক্লায়েন্ট, মানে ইন্ডিয়ায় থাকে কিন্তু লন্ডনে উনি থাকে, উনি আবার বাংলা বোঝে না, উনি চেন্নাইয়ের। তো চেন্নাইয়ের লোকজনরা এমনিতেও হিন্দি কম বোঝে, ওনাকে ইংলিশে কোচিং করাইতে হয়। আরেকটা রিসেন্টলি ইউকেতে অনবোর্ড হইলো, আরেকটা রিসেন্টলি আপনার মালয়েশিয়া অনবোর্ড হইলো, আরেকটা মহিলা আছে মালয়েশিয়াতে। তো তাহলে ইন্টারন্যাশনালি তো হচ্ছে এটা। তো ওইভাবে ইন্টারন্যাশনাল জনগণের কাছে সেইভাবে পৌঁছানো হয়নি। তো ইন ফিউচার যদি সবার ভালোবাসা থাকে এবং আপনাদের যদি দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ হয়তো বা হবে। বাট আমি একদম আমার একটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে আমি খুব সহজ বাংলা ভাষায় শেখাইতে চাই, আমি আমার বাংলার লোকের আগে উপকার করতে চাই। এইখানেই হিউজ মার্কেট হচ্ছে, শুরুতেই বললাম যে বাংলাদেশ হবে 11তম লার্জেস্ট কনজিউমার মার্কেট। তো আমি আমার দেশেই থাকতে চাই, এইখানেই আগে আমি সবার প্রথম ট্রান্সফরমেশনটা করতে চাই। আমার এখান থেকে আমি এমনভাবে তৈরি করতে চাই যাতে আমার ছেলেপেলেরা বিদেশি টাকা এখানে আনতে পারে, বৈদেশিক মুদ্রা যাতে আনতে পারে, এমনকি সলিউশন আমরা ডিজাইন করব। দেখেন আমেরিকা ইউরোপের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশের অলিগলিতে, ওদের চকলেট, চানাচুর, চিপস, পিৎজা, বার্গার আমাদের অলিগলিতে বের হচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্ট কেন ওদের অলিগলিতে যাচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে এইটা। মার্কেটিং এর অভাব, ব্যাকএন্ডের অভাব, মার্কেটিং এর অভাব, টেকনোলজির অভাব, প্রোডাক্ট ডেভেলপমেন্টের অভাব, মাইন্ডসেটের অভাব, স্কেল করার জন্য অনেক অসুবিধা। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে আমাদের দেশের সিস্টেমটা সেরকম করো না, কিন্তু তারপরেও কিন্তু ওই যে একটা কথা বলে না যে আপনার ভিতরে যদি কিছু থাকে আপনাকে কোনো পরিস্থিতি দাবায় রাখতে পারবে না। যেমন 5ই আগস্টের ঘটনা, আমরা তো মনে করলাম যে শি ইজ প্রচুর পাওয়ারফুল, মানে সে যে চলে যাবে এটা কেউ বিশ্বাস করতে পারেনি, গভর্নমেন্ট যে ফল করবে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু আলটিমেটলি তো হয়েছে। রাইট। তো সম্ভাবনা সবই সম্ভব, আপনার মাইন্ডসেট ঠিক থাকলে সবই সম্ভব। কেউ যদি নিজেকে একজন কোচ হিসেবে আপনার মতো করে আপনার জায়গায় নিজেকে দেখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? যারা এরকম কোচিং করাতে চাচ্ছে বা বিজনেস কোচিং করাতে চাচ্ছে, অবশ্যই তাদেরকে ওয়েলকাম। তবে আমার মতে কোচিং করানোর আগে আপনাকে বিজনেসের ফান্ডামেন্টাল আগে বুঝতে হবে। ফান্ডামেন্টাল মানে কি? যেমন মুসলমানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন শরীফের কাছে। এরকম আপনাকে বিজনেসেরও ফান্ডামেন্টাল আছে, বিজনেসেরও একটা কোরআন শরীফ আছে। আমি সিমিলার অর্থ বোঝানোর জন্য বুঝাই দিলাম এভাবে। আপনাকে ফান্ডামেন্টাল বুঝতে হবে। ফান্ডামেন্টাল বুঝতে পারলে কি হবে, নিচের যে কোনো প্রশ্নের আপনি ফান্ডামেন্টাল থেকে উত্তর দিয়ে দিতে পারবেন। যেমন কোরআন শরীফের সব কিছুর প্রশ্নের উত্তর আছে, সেরকম আপনাকে বিজনেসের সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে বিজনেসের ফান্ডামেন্টাল মানে কি, সেলস একটা ফান্ডামেন্টাল বিষয়, মার্কেটিং একটা ফান্ডামেন্টাল বিষয়, টিম একটা ফান্ডামেন্টাল বিষয়,
অপারেশন একটা ফান্ডামেন্টাল বিষয়, ফাইন্যান্স একটা ফান্ডামেন্টাল বিষয়, অ্যাকাউন্টিং একটা ফান্ডামেন্টাল বিষয়, লিগাল একটা ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টালগুলো সবই জানতে হবে খুব ডিটেলস। না হলে কি হয়, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করলে যদি উত্তর দিতে না পারেন তাহলে তো আপনারই একটা ব্যাড রিপুটেশন। তো ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকলে আপনি পৃথিবীর যে কোনো বিজনেস সলিউশনের উত্তর দিতে পারবেন। তো যারা কোচিং করতে যাচ্ছে বা কোচিংয়ের অ্যাজ এ কোচ হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চায়, তাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে এক, আর বিজনেসের ফান্ডামেন্টাল তো বুঝতেই হবে, এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ জনাব রাশিদুল ইসলাম, আপনি খুব চমৎকার করে আমাদেরকে বিজনেস রিলেটেড যে নতুন নতুন টার্মস এবং নতুন নতুন পরিভাষাগুলোর সাথে পরিচিত করিয়েছেন, এবং একই সাথে আমাদের যে সকল স্টার্ট আপগুলো রয়েছে অথবা আমাদের যে এন্টারপ্রেনারশিপগুলো রয়েছে সেখানে আসলে যে একজন কোচের ভূমিকা অনস্বীকার্য। তারা যদি একজন কোচের আন্ডারে যদি কোচিংটা করতে চান বা করতে পারেন, তাহলে যে তাদের বিজনেসটাকে আসলে একদম 10x থেকে 100x পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, সেই জায়গাগুলো কিন্তু আপনি আমাদের আজকের এই পডকাস্টে ক্লিয়ার করেছেন। আশা করছি আমাদের দেশের যত বিজনেস হোল্ডার রয়েছে, বিজনেস ম্যাগনেট রয়েছে, অথবা যারা বিজনেস নিয়ে কাজ করছেন বিভিন্ন রকমের, তারা আজকের এই পডকাস্ট থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন, এবং তারা নিশ্চয়ই যে কোনো পরামর্শের ক্ষেত্রে, যে কোনো কনসালটেন্সির ক্ষেত্রে আপনার দ্বারস্থ হবেন, আপনার সহযোগিতা নেবেন। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ইনোভা টক্সের পর্বগুলো আমার দেখা হয়, বিভিন্ন পর্ব দেখা হয়, আর হচ্ছে ইনোভা টক্সের জন্য আমার জন্য শুভকামনা। আর যারা দর্শক ইনোভা টক্সের আছে তাদেরকেও আমি বলতেছি যে ইনোভা টক্সে মানে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতেছে এবং ভবিষ্যতেও খুবই ভালো আসবে। আপনাদের ভালোবাসা যদি থাকে সবাই একসাথে গ্রো করতে পারবো। তো আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মানে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য হচ্ছে শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট যদি আমরা আবার কোনো একটা মিট আপ করতে পারি, আর একটা যদি অনুষ্ঠান করতে পারি, তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করলাম একজন বিজনেস কনসালটেন্ট, একই সাথে যিনি সেলস কোচ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, এবং বাংলাদেশের বিজনেস সেক্টরগুলোতে যিনি এখন অবধি প্রায় 2 সহস্রাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে যিনি কোচিং করিয়েছেন। আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা লব্ধ জীবনের বিভিন্ন গল্প এবং ঘটনার মধ্য দিয়ে জানার চেষ্টা করেছি কিভাবে একটি স্টার্ট আপকে, একটি এন্টারপ্রেনারশিপকে ধীরে ধীরে কিংবা ধাপে ধাপে সামনে এগিয়ে নেওয়া যায়। আশা করছি আমাদের এই পডকাস্টটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনার স্টার্ট আপ, আপনার বিজনেসের ক্ষেত্রে আমাদের আজকের পডকাস্টটি অনেক বেশি ভূমিকা রাখবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।